বাবাইদাকে পেয়েছে উর্মি। মামা তো ওকে দেখে আনন্দে আত্মহারা, প্রায় চিল্লিয়েই উঠেছে। আমার মা এসেছে কতদিন পর। মামি মাটির পিঠে ভাজা পাতিলে সকাল সকাল চিতই পিঠে করতে শুরু করেছেন। রাতে মামির কাছে ছিল উর্মি। ঠান্ডা খুব, তার উপর নদী এখানে, কাজে কুয়াশা আরও গাঢ়। শুয়েছিল উর্মি। বাবাইদা এসে কান ধরে। সকাল 7টা বেজে গিয়েছে, কিন্তু উর্মি তো 9টা কি 10টা অবধি বাড়িতে শুয়েই থাকে। ওর কাছে 7টা মানে রাত। তাই ঘুম ঘুম চোখে বলল, ঘুমাবো আমি, তুই যা এখন। ওকে কান ধরে তুলে বসালো বাবাই। চিৎকার করতে থাকে উর্মি, মামা, মামি, দেখো তো কুকুরটা। মামা মামি এসেও লাভ হলো না। বাবাই তাদের বলল, ওকে একটু সোজা করি, তোমরা যাও। মামা তাও একবার রাগ করে বলল, এই শীতে ও উঠবে, তুই যা তো। শুনল না বাবাই। মামা মামি চলে গেল রান্নাঘরে। বাবাইদার দিকে তাকালো উর্মি ঘুম চোখ নিয়ে। মাথার কাছে খোলা জানালার বাইরে সাদা কুয়াশার আস্তরণ, মিয়ানো আলো ঢুকছে ঘরের ভেতরে। বাবাইদার মুখটা স্পষ্ট, শ্যামবর্ণ মুখটা বেশ পুরুষালী আর মায়াময়। 6 ফুটের বেশি লম্বা বাবাইদা, মাথায় আপাতত এলোমেলো কিছু চুল, গভীর দুটো গোলগাল চোখ, চাপ দাড়ি ভর্তি ভাঙা গালে, মুখে সবসময় একটা দুষ্টু হাসি। আপাতত গায়ে সোয়েটার আর জিন্স। খুব শীত পড়েছে। চাদর জড়িয়ে বসে আছে উর্মি। ওর দিকে তাকিয়ে হাসলো বাবাই। এবার এই ছোট ছোট পোশাকগুলো পরে থাক। শখ মিটেছে ওগুলো পরার? কাল বাবাইদা রাতে ফিরেছিল, এসে উর্মিকে দেখে থমকে গিয়েছিল। এত বড় হয়ে গেছিস তুই? উর্মিও অবাক হয়ে দেখছিল ওকে। কতটা সময়ের পর ওদের দেখা। আচমকা যেন জীবন থেকে কতগুলো বছর কেটে গেছে। তারপর সমস্ত লজ্জা সরিয়ে আবার দুজনের বন্ধুত্ব আগের মতোই হয়েছে। উর্মিকে টেনে নিচে নামিয়ে আনলো বাবাইদা। দেখ, মা পিঠে করেছে, নেমে আয় আগে, খালি গায়ে হাঁটবো। দেখ গ্রামের লোক কেমন উঠে গেছে। বাবাইদাই ওর মাথায় একটা টুপি পরিয়ে দিল। উর্মি ওর সাথে বাধ্য হয়ে খালি পায়ে বাইরে এলো। কুয়াশা ভর্তি চারিদিকে। মাঠে বাঁধা হয়েছে গ্রামের অজস্র ছাগল গরু। ঘাসের উপর খালি পায়ে দাঁড়াতে এক অদ্ভুত অনুভূতি হলো উর্মির। বাবা এইভাবে দেখলে ওকে মেরেই ফেলতো। খালি পায়ে আবার আশু সেনের মেয়ে। দুজনেই খালি পায়ে হেঁটে নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। কুল গাছের জঙ্গলের দিক থেকে কত রকমের পাখির কুজন ভেসে আসছে। দুদিকে আলুর ক্ষেত, মাঝে সরু আল দিয়ে ওরা হাঁটছে। আজ বেশ ভালো লাগছে ওর। কত লোক এই শীতে মাঠে কাজ করছে। পেতনি রে, খেকিয়ে ওঠে উর্মি। বল কুত্তা। পিঠে করেছে, দেখবি কত স্বাদ। দুধ দিয়ে চিতই জাল দেবে। যদি আজকালকার কিছু মেয়েদের মতো ঢং করিস যে মিষ্টি বেশি খায় না, ডায়েট ইত্যাদি, তবে কিন্তু তোর একদিন কি আমার একদিন। উর্মি হাসলো। নদীর তীরে ওরা এলো। জলের ওপর গভীর কুয়াশার আস্তরণ। পাখিদের মেলা বসেছে যেন চারিদিকে। দেখলি উর্মি, মাঝরাত 7টা আর গ্রামে 7টা মানে কত কিছু। হ্যাঁ রে, অনেক কিছুই। গাছে উঠতে পারিস না, ভুলে গেছিস? হেঁচকে উঠল উর্মির। কিন্তু কেন? আমি তোর পুরানো টিচার, পরীক্ষা নেব। আপাতত তুই বাতাবি লেবু গাছে উঠবি আজ, তারপর দুজনে মিলে মাখানো খাবো। জাম্বুরা নামটা মনে হচ্ছে আছে, নাকি বাতাবি লেবু বলিস? উর্মি বিপদে পড়ল। আমি গাছে উঠবো? কাল জলপাই গাছে উঠব। কি জলপাই হয়েছে? আর পরের দিন বলেই মুচকি হাসলো বাবাই। অবাক হলো উর্মি। পরদিন? লোকের গাছের ফল চুরি করব। আমি বিখ্যাত আশু সেনের মেয়ে, উর্মি সেন। আমি এইসব করব? তোর ওই গর্ব নিয়ে থাকলে দেখবি জীবনের অনেক ভালো অভিজ্ঞতা পাবি না পেতনি। শুনুন। রিমা দেবী থেমে গেলেন, পেছন ফিরে মৃদু হাসলেন। অপরাহ্ন তার সামনে এলো। বলুন, কি বলতে চান? ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করলেন রিমা দেবী। এগুলো তুমি রাখো, এখানে 30,000 টাকা আছে। আর এই টাকায় কোনো পাপ নেই, এখানে ওই আশু সেনের কোনো হাত নেই। ওই বড় বাড়ির বউ হয়েও আমি নিজস্ব কিছু টাকা জমানোর জন্য হাতের কাজ করি, লুকিয়ে লুকিয়ে বুটিকের কাজ করা টাকা। তার মধ্যে আমি দরিদ্রদের দান করি, আর এটুকু তোমার জন্য নিয়ে এসেছি। মহিলার কথাগুলো শুনল অপরাহ্ন। তাকে খারাপ লাগলো না। রাবণের লঙ্কায় যদি বিভীষণ থাকতে পারে, তবে আশু সেনের বাড়িতে এমন একজন থাকা কি ভুল? তুমি নেবে? হ্যাঁ,
আপনার স্বামীর একটা ভুল আপনি শুধরে দিতে এসেছেন, তাতে আমি আর কি আটকাতে পারি? রিমা দেবী হাসলেন, টাকাগুলো ওর হাতে দিল। তুমি আমায় বাঁচিয়ে দিলে। আমার যে কি আনন্দ হচ্ছে সেটা তোমায় বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। ছেলেটাকে একবার দেখতে পারবো? অপরাহ্ন তার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দিল। উনি আশু সেনের স্ত্রী, কিন্তু উনি তার চাইতে ভিন্ন, তাই টাকাগুলো দিয়ে সাহায্য করতে এসেছেন। ওনারা নমস্কার জানালো, তবে ছেলেটার মা একটু রাগী কণ্ঠে বলে উঠলেন, যেই মেয়ের জন্য এইভাবে অন্যের প্রাণ নিতে পারে ওই আশু সেন, সেই মেয়েই যেন একদিন তার বিপরীত হয়ে যায়, সেই মেয়েই যেন তার বিপদ ডেকে আনে। রিমা দেবীর বুকটা কেমন করে উঠল। খারাপ হলেও উর্মি তার মেয়ে, মা মনসার স্মরণ করে বললেন, তুমি দেখো মা, ভুল যেন কিছু না হয়। ছেলেটাকে দূর থেকে দেখলেন রিমা দেবী, এখনো জ্ঞান ফেরেনি। কি নিষ্পাপ ছেলেটা, হয়তো একটু ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, তাই বলে এইভাবে ওকে মেরে ফেলার চেষ্টা করতে হবে? বেরিয়ে এসে অপরাহ্নের সামনে দাঁড়ালো। ওর জ্ঞান ফিরলে আমার একটা ইনফর্ম করবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ অপরাহ্ন, আমার কেন যেন মনে হচ্ছে ছেলেটা যেই দোষের জন্য মার খেয়েছে সেটাও করেনি। তুমি ভাবো, একটা নতুন আসা ছেলে সিনিয়র উর্মিকে প্রপোজ করলো, এমনটা হতে পারে? উর্মিকে কিভাবে ভালো লাগলো ওর? ছেলেটা কলেজে এসেই তো উর্মির মুখোমুখি হয়েছিল, ওর ব্যবহার জানতো, ওর অত্যাচার জানতো, তারপরে ওকে ভালোবাসবে? একটু খবর নিতে হবে। হয়তো ছেলেটা বলতে চাইবে না, কিন্তু ওর ভয় দূর করে জানতে হবে। ঠিক, এটা তো অপরাহ্নের মাথায় আসেনি। ছেলেটা কিভাবে ভালোবাসলো উর্মিকে? রিমা দেবীর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাম, আপনি খুব বড় কিছু আন্দাজ করতে পেরেছেন। আজ খুব সকাল সকাল বাবাকে ফোন করলো উর্মি। জানো বাবা, আমি উঠেছি। খেতে বসেছিলেন আশু সেন। সামনে ডাইনিংয়ে বসে রিমা দেবী কলা ছুলে দিতে দিতে হাসি মুখে মেয়ের কথাগুলো শুনছিলেন। মেয়ের এই কথা শুনে হেঁচকে উঠে গেল আশু সেনের। তুমি এই ভোরে উঠেছো মা? এখন এমনিতেই এত শীত ওইদিকে। ফোনে একটা মিষ্টি হাসি শোনা গেল। বাবা, এদিকে বেশ সুন্দর পরিবেশ, সবাই কত সকালে ওঠে। এমন করলে কিন্তু তোমায় বেশি দিন আমি রাখবো না, ঠান্ডা লেগে যাবে। উর্মি পাত্তা না দিয়ে ফোন রাখলো। বাবা, পিঠে খেতে হবে, আসছি। ফোনটা কেটে যেতেই ব্রেড আর বাটার রেখে আশুবাবু স্ত্রীর দিকে তাকালেন। মেয়ের অধোগতি হচ্ছে। রিমা দেবী চুপচাপ থাকলেও মনের ভেতরে তার আনন্দ টকবক করছে। উর্মি অনেকদিন পর নিজেকে অন্যভাবে সৃষ্টি করতে পারবে এই কল্পনা করে। দুধ চিতই ওর বেশ ভালোই লাগছে খেতে, তা আবার রান্নাঘরে উনুনের পাশে পিঁড়ি পেতে বসে খাচ্ছে। পাশে বাবাই। কাল রাতে নদীর তীরে গেছিল বাবাইদার সাথে। গোল একখানা চাঁদ উঠেছিল। বাবাইদার হাঁটুতে মুখ রেখে বলেছিল, ঘুম পাচ্ছে? বাবাইদা হেসেছিল। হ্যাঁ রে, তোর প্রেমিক হয়নি? একবারও তো ফোন করলো না। হেসেছিল উর্মি। জ্বালাতে ভালো লাগে, ছেলেরা আমার রূপ দেখেই পালায়। হেসেছিল বাবাইদা। আমি তোর জন্য একটা ছেলে এনে দেবো, আদরের বোন বলে কথা। নে এবার চাঁদটা দেখ, দারুণ না? ওদের খেতে দেখে মামা বিকাশবাবু এক অদ্ভুত শান্তির হাসি হাসলেন। আগে ঠিক উনুনের ওই পাশে আমি আর তোর মা অর্থাৎ রিমা ওইখানে বসে এমন করেই উনুনের আগুনে গরম হতে হতে পিঠা খেতাম। আজ মেলা দিন পর এমন একটা দৃশ্য। মামি কত আনন্দ করে ভাজছেন ওদের দেখে। কেউ এইভাবে খেলে তবে না পিঠে ভাজার আনন্দ। রাতে পাটিসাপটা করব। ও হ্যাঁ, কাল আবার পাশের গ্রামে বিয়ে। তোরা ভাই বোন যাবি কেমন? হ্যাঁ মামি। উর্মি দেখে একা পিঠে খায় না কেউ, কত লোক আসছে, খাচ্ছে, গল্প করছে, এত আনন্দ থাকে গ্রামে। উর্মির মন যেন ভরে ওঠে। বন্ধুদের কথা, কলেজের কথা ভুলেই যায়। তার মাঝেও তিয়াশার ফোন দেখে দূরে গিয়ে দাঁড়ালো। নদীর দিকটা ফাঁকা। সে নির্জনে গিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বল। ছেলেটার জ্ঞান ফিরেছে। ওর সামনে গিয়ে দাঁড়িয়েছিল অপরাহ্ন, কিন্তু কেমন একটা ভয় ভয় করছে ওর। চোখ মেলে তাকালো আর অমনি কেমন ভীত একটা ভাব করলো, যেন কেউ ওকে শেষ করে দেবে, মেরে দেবে। বেশিক্ষণ ওর জ্ঞান ছিল না, আবার ঘুমিয়ে পড়ল। সেন্স রইল না। নার্স বলল, পুরোপুরি সেন্স ফিরে আসতে সময় লাগবে। তার উপর মনে হচ্ছে ওর মধ্যে কোনো ভয় কাজ করছে। বাইরে এসে দাঁড়ালো অপরাহ্ন।
রক্তাক্ত পাঞ্জাবিটা রাতের দিকে চেঞ্জ করে একটা টি শার্ট আর জিন্স পরেছে। হালকা আকাশি টি শার্ট ওকে দারুণ মানিয়েছে। যাওয়া আসার মাঝে মেয়েরা ওর টি শার্টের হাতের বাইরে পেশিবহুল হাতগুলো আর চোখে বারবার দেখে যায়। রিসেপশনে থাকা লোকজনেরও একই অবস্থা। একটু হাসি আসে অপরাহ্নের, তারপর মনে মনে বলে ওঠে, ঠিক যাকে ইমপ্রেস করব সে না জানি কি ভাবছে। 2 দিন হলো তাও কলেজ থেকে কেউ ফোন করলো না, খবর নিল না। একটা ছেলের মৃত্যুর সাথে লড়াই করতেছে, অথচ একটা লোকের ভয়ে কেউ একটা ফোন অবধি করলো না। কেমন শিক্ষকেরা! আর ঠিক তখনই ফোনটা বেজে উঠল। তুমি আর কতদিন অফ করবে ক্লাস? কলেজে কি তোমাকে ক্লাস অফ করার জন্য নেওয়া হয়েছে? অপরাহ্ন হতাশ কণ্ঠে বলে উঠল, কিন্তু স্যার, একটা ছেলের প্রাণ সংকটে আছে, আমি ওকে ছেড়ে যাব কিভাবে? প্রিন্সিপাল স্যার আরও কড়া গলায় বলে উঠলেন, তুমি যদি এইসব ইমোশন নিয়ে থাকো তবে তুমি ওই সব নিয়েই থাকো। কলেজে আর তুমি আসতে হবে না। এবার ভেবে দেখো কি করবে। ফোনটা কেটে দিলেন প্রিন্সিপাল স্যার। কথা হলো ছেলেটার বাড়ির লোক তাকে ছাড়া অসহায় হয়ে পড়বে। অন্যদিকে প্রিন্সিপাল স্যারও ভুল কিছু বলেননি। কলেজে তো আর সে পড়াতে জয়েন করেছে, বন্ধ রাখলে তো রিপোর্ট আসবে। ছেলেটার বাবা মায়ের কাছে কথা বলতে একটু কেমন লাগছে, তাও ওনাদের কিছু একটা সাহস জুগিয়ে যেতে হবে। আশু সেন হেসে উঠলেন, ঠিক আছে, তুমি শুধু ওকে হাসপাতাল থেকে কলেজ নিয়ে এসো, তারপরের দায়িত্ব আমার। যেটা করেছো সেটাই অনেক। এবার ও দেখবে বাঘের গুহায় ঢুকে বাঘের শিকারে ভাগ বসানোর ফল কি হতে পারে। কিছু একটা শুনে আবার হেসে উঠলেন। অপরাহ্ন সরকার নিজেকে অনেক উঁচু আসনে দেখতে চাইছে, তাকে টেনে নামানোর দায়িত্ব এই আশু সেনের। তুমি শুধু আমার কথা মতো একটু চলো, তাহলেই হবে। ফোনটা কেটে দেওয়ার পর আশুবাবু নিজের ড্রয়ারে হাত রাখলেন। বেরিয়ে এলো একটা রিভলভার, সেটা রুমালে একবার মুছে নিলেন। হ্যাঁ বল তিয়াশা। নদীর পাড়ে বসে কথাটা বলে উঠল উর্মি। ফোনের অপর প্রান্ত থেকে তিয়াশার গলা শোনা গেল, তুই এত দূরে গিয়ে আছিস যে? এখানে তো আমার খুব ভালো লাগছে, নাইস প্লেস তিয়া। আর তুই জানিস বাবাইদা আছে বলে সবকিছু কেমন যেন আরো মজাদার হয়ে উঠছে। তিয়াশা অবাক হয়, কিন্তু তাই বলে তুই এদিকে সব ভুলে যাবি? ভাই, কলেজ কেমন খা খা করছে তুই ছাড়া। বাই দ্য ওয়ে, কবে ফিরবি এটা বল। উর্মি হাসলো, কদিন পর তো ফিরে আসছেই সবার বিপদ। তিয়াশার উৎকণ্ঠা শোনা গেল, কিন্তু এটা কি ভেবেছিস ছেলেটা সুস্থ হবার পর আরও একটা সত্যি কথা সামনে আসতে পারে? আশু সেন গিয়ে দাঁড়ালেন নার্সিংহোমের ভেতরে, কিন্তু অবাক হলেন যখন জানা গেল ওই নামের একজন রোগী ছিল, যার গার্জিয়ান অপরাহ্ন সরকার, কিন্তু সেই রোগীর জ্ঞান ফেরার পর এখান থেকে রেফার করে নেওয়া হয়েছে। আশু সেন অবাক হয়ে তাকালেন, আপনি কি যাতা বলছেন? ওরকম একটা রোগী 2 দিন পর ছুটি পেল? হ্যাঁ, তার বাড়ির লোক নিয়ে গেলে আমরা কি করব? আর টাকা দেবে না বলেছিল। হোয়াট? কিন্তু কোথায় নিয়ে গেছে? আদারওয়াইজ কোনো নার্সিংহোম? তেমন কোনো কিছু বলেনি স্যার, আমরা জানি না। আমরাও শকড তাদের এমন কাণ্ড দেখে। আশু সেন রাগে বেরিয়ে এলেন, তার সাথে বেরিয়ে এলো তার 2 শাগরেদ। গাড়িতে উঠেই বিরক্তি নিয়ে বলে উঠল, কী সব হচ্ছে কে জানে। স্ট্রেন্স, গাড়ি সমস্ত হাসপাতাল আর নার্সিংহোমে নিয়ে চলো। আমি দেখব ওই ভিখারির বাচ্চাগুলো আশু সেনের থেকে ঠিক কত দূর পালাতে পারে। অপরাহ্ন সরকার এখনো বুঝতে পারছে না কত বড় ভুলও করছে। ওর জীবন ধ্বংস করে দেব আমি। আমার মেয়ে কষ্ট পেয়েছে ওর জন্য, আমি হেরে যেতে পারি না। অপরাহ্ন ফোনটা দেখে মৃদু হাসলো। তখনই সে কলেজে গিয়ে পৌঁছাতে পারেনি। দেখলো রিমা দেবী ফোন করেছেন। ওর ভেতরে একটা সংশয় কাজ করছে। ধরেই বলে উঠল, কি হলো তারপর? রিমা দেবী হাসলেন, আমি রিসেপশনে টাকা দিয়ে যা যা বলতে বলেছি সব বলে দিয়েছে। রোগীকে লুকানো ছিল। আই হোপ আর কোনোভাবে সন্দেহের বশে এই নার্সিংহোমে আসবে না। ওর বাড়ির লোককেও অভয় দিয়েছি। আপনি না হলে যে কি হতো ম্যাম। থ্যাঙ্কস এ লট। রিমা দেবী ফোন কাটতেই কলেজের ভেতরে গিয়ে ঢুকলো অপরাহ্ন। ভেবেছিল আজ তো কোনো গন্ডগোল নেই, তাই হয়তো আজকেও দেখা যাবে গেটের সামনে দাঁড়িয়ে আছে উর্মি সেন। কিন্তু অবাক, কোথাও নেই সে। আরও এগিয়ে গেল, না, সে কোথাও নেই। তার গ্যাংয়ের মধ্যে কেউই নেই। আরও একটু এগিয়ে গিয়ে বুঝলো কলেজের সবাই তার দিকে অবাক দৃষ্টিতে দেখছে, যেন ভিন্ন গ্রহ থেকে কোনো প্রাণী এসেছে। চশমাটা খুলে একবার মুছে এগিয়ে যেতে লাগলো। তখন একটা মেয়ের সাথে তার দেখা হলো, যে ভেজা চোখে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। কি মনে হতেই ওর সামনে গিয়ে দাঁড়ালো অপরাহ্ন।
এনিথিং ইজ রং? মেয়েটি আঁতকে উঠল, তারপর স্যারের দিকে তাকালো। অপরাহ্ন ভুরু কুঁচকে ফের জিজ্ঞেস করলো, কাকে ভয় পাচ্ছ? আমতা আমতা করে বলে উঠল, আর আমি ভয় পাচ্ছি না, কারণ আজ থেকে আমি কলেজে আসবো না। মাঝে কেবল 6টা মাস কেটে গেল, নেক্সট ইয়ারে অন্য কলেজে যাব। এই ভয়ঙ্কর কলেজে অন্তত আসবো না। স্যারেরাও যেখানে ভয়ঙ্কর। তোমার সমস্যা কি? দেখো, আমি কিন্তু সবার মতো না। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকালো। অপরাহ্ন একবার চোখ বুজে শ্বাস নিল, তারপর চোখ খুলে বলল, ওকে, তুমি আমায় কোথাও গিয়ে বলো যেখানে তোমার ভয় নেই। মেয়েটি আর অপরাহ্ন গাছের আড়ালে গেল। এদিকে সেগুন আর চন্দন গাছের শাড়ি। কলেজ থেকে কারোর নজরে আসবে না বিশেষ। মেয়েটি মুখের ওপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে ভীত কণ্ঠে বলে উঠল, আমি ফার্স্ট ডে আসার পর উর্মির কটু কথার জবাব দেই, আর তারপর আমার ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে যেতে হচ্ছে। ও আমার কলেজ পার্টিতে ধরেছে, তারপর ও ছেলেরা আমায় বন্ধ করে কিস করেছে, আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। স্যার, এই ঘটনার 2 সপ্তাহ হয়ে গেল। প্রিন্সিপালের কাছে এইসব র্যাগিং নিয়ে কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি স্যার। উনি বলেছেন এইসব প্রোগ্রামে সবাই নিজের দায়িত্বে থাকে, সবার দায়িত্ব উনি কেন নেবেন? সেখানে তার কোনো হাত নেই। স্যার, এখানে আমি আর পড়তে চাই না। উর্মি সেন আর আশু সেনের ভয়ে গোটা কলেজ কাঁপছে। আমি চাই না এই পাপের ভেতরে বাস করতে, কিন্তু অভিশাপ দিয়েছি, সত্যিই যদি আমি সৎ থাকি ওই মেয়েটার সর্বনাশ হবে। অপরাহ্ন দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওই উর্মি সেনকে আমি আবার ধরবো। ওর এইসব করার সাহস হয় কি করে? মেয়েটি অপরাহ্নের দিকে তাকালো। আমি আপনাকে চিনি স্যার। আমি শুনেছি সেদিন আপনি কিভাবে তার বাবাকে অবধি জব্দ করেছেন। আমি একদিন ঠিক শুনবো জানি। এই কলেজের র্যাগিং আপনার জন্য বন্ধ হয়েছে। ভালো থাকবেন স্যার। তোমার নাম কি? আশা। আশা, তুমি যেও না, আমি সব ঠিক করব। দেখি কি করে তোমায় ভয় দেখায়। আশা এগিয়ে গেল। আসছি স্যার। আমি সমস্ত কিছু চুকিয়ে নিয়েছি কলেজ থেকে। একদিন আমি আপনার সামনে আসব এই কলেজ ঠিক হয়েছে দেখার জন্য। আশা চলে গেল। অপরাহ্ন যাবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। উর্মি সেন বাবা দোহাই দিয়ে কত ছেলেমেয়ের এইভাবে জীবন নষ্ট করেছে কে জানে। এবার আগে ওর ক্লাস করতে হবে। 11:30টার দিকে ওর প্রথম ক্লাস। আগে স্টাফ রুমে যেতে হবে, তারপর খুঁজে দেখতে হবে উর্মিকে। রিমা দেবী তাড়াতাড়ি বাড়ি ঢুকলেন। ঢুকেই দেখলো স্বামী ফিরে এসেছে আগে। উনি ভেবেছেন ওই নার্সিংহোম সার্চ করার পর সমস্ত হাসপাতাল আর নার্সিংহোম সার্চ করবেন উনি, কিন্তু এত তাড়াতাড়ি চলে এলেন কিভাবে? গলা শুকিয়ে গেল রিমা দেবীর। গাড়ি পার্কিং করে রাসবিহারী বলে গেল, আবারও গেলে ডাকবেন ম্যাম, আমি একটু ঘুমাচ্ছি। রাসবিহারী দেখেনি রিমা দেবী সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন আশু সেনের সামনে, যিনি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন নিজের স্ত্রীর দিকে। রিমা দেবীর পা চলছে না, সারা পৃথিবী যেন টলে উঠল। এই লোকটার রাগকে উনি প্রচণ্ড ভয় করেন। এই লোকটা পারেন না এমন কিছুই নেই। 2-1বার হাউ হু করে গেলেন, কিন্তু তবুও কোনো আওয়াজ করতে পারলেন না। অন্যদিকে আশুবাবুও কিছু বলছেন না, কেবল তাকিয়ে আছেন তার দিকে। না জানি কত কিছুই ভাবছেন উনি, না জানি কি বলতে পারেন এবার। স্যার ম্যামেরা সবাই অপরাহ্নের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ ফিস ফিস কথা বলছে আড়ালে। অপরাহ্ন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে এসেছে আগে, উনি ডেকেছিলেন। অপরাহ্ন এসেছে এটা শুধু জানিয়ে এলো, তারপর ক্লাসের দিকে রওনা দিল। কারোর কোনো কথায় ওর যায় আসে না, তাও চন্দ্রালী ম্যাম একটু আধটু হেসে কথা বললেন, ভালো লাগলো। 2টো ক্লাস করেও দেখা পেল না উর্মি। তারপর আরও 1.5 ঘন্টা পর ক্লাস। স্টাফ রুমে এসে বসতে জানালা দিয়ে আসা হালকা রোদ্দুরে কখন যেন ঘুমিয়ে গেছে। আচমকা ওর সামনে এসে দাঁড়ালো উর্মি। হাসছে মেয়েটা, কাঁধের ওপর পড়ে আছে বাদামি চুলগুলো, মুখে কুটিল একটা হাসি। উঠে দাঁড়ালো অপরাহ্ন। তুমি এত নোংরা! ছি, তুমি একটা মেয়ে, তোমার লজ্জা করে না এইসব করতে? ছি, কত হিংস্র তুমি, কত বাজে। তোমায় আমি শাস্তি দেব উর্মি। তোমার বাবার যে পরিচয়ে তুমি এত জঘন্য কাজগুলো করতে 2বার ভাবছো না, সেই ভিত ধ্বংস করে দেব আমি। উর্মি ফের হাসলো। এবার আমি সেই কাজ আপনার সাথেও করব অপরাহ্ন সরকার। আপনার 2 ঠোঁটে চুমু এঁকে দেব, সারা কলেজ দেখবে। আপনার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দেব, উর্মি সেনের কলঙ্ক। বলেই এগিয়ে গেল সে, আর শক্ত করে অপরাহ্নকে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। উর্মি চিন্তায় পড়ে গেল। ঠিক কথা বলেছিস তো, আমায় তো তাহলে খুব তাড়াতাড়ি ফিরতে হবে।
কথা বলে ফোনটা রেখে দিল উর্মি। বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছিল। ওই অপরাহ্ন সরকার এসে ওর সাজানো সব কিছু কেমন যেন অগোছালো করে দিচ্ছে। ওর রাজত্বে এসে ঘোল পাকিয়ে দিচ্ছে। এই যে অপরাহ্ন, উঠবেন না? অপরাহ্নের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে চন্দ্রালী ম্যাম। সন্ধিয়ান হয়ে তাকিয়ে থাকে অপরাহ্ন। এতক্ষণ সবটা তবে স্বপ্ন দেখছিল। তার মানে ওই অসভ্য মেয়েটা ওর স্বপ্নে এসেও এমন জ্বালাচ্ছে। আগে তো এমন ফালতু কোনো স্বপ্ন আসতো না। ওই উর্মি মেয়েটা জীবনে এসে কেমন যেন সব কিছু উল্টো স্রোতে চলছে। চন্দ্রালী ম্যাম হেসে বেরিয়ে যায়। আমি আসছি, আপনারও ক্লাস আছে তো? বেসিনে গিয়ে চোখে জল দিল অপরাহ্ন। রুমালে চোখ মুখ মুছতে মুছতে নিজের মুখটা ভালো করে লক্ষ্য করলো। না ঘুমোতে পেরে কেমন বসে গেছে দুটো চোখ, কালিও পড়েছে দু চোখের নিচে। না, এবার দেরি হয়ে যাচ্ছে, ক্লাসের দিকে যেতেই হবে। বাইরে সবুজ মাঠের ওপর ছোট্ট কালো পাখিগুলোর মেলা। কি সুন্দর রোদ্দুরে তাদের পালক ঝিকমিক করছে। একটু হাসলো অপরাহ্ন নিজের স্বপ্নের কথাটা ভেবে। তারপর মাথায় হালকা করে একটা বাড়ি মেরে বলল, এইসব ভুলভাল মেয়েকে নিয়ে আমি কী সব স্বপ্ন দেখছি। তারপরেই ওই মেয়েটার কথাটা মনে পড়ল। কলেজ থেকে আজ বেরিয়ে গেল যে মেয়েটা। চোয়াল শক্ত হয়ে উঠল অপরাহ্নে। যেখানেই থাকিস উর্মি সেন, আমি তোকে বের করে নিয়েই আসবো। যাক, ক্লাস থেকে বেরোতে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা হলো। একসাথে দুজন ছিল, বিতান আর মনোরমা। দুজনে এড়িয়ে যেতে চাইলেও ওদের সামনে গিয়ে দাঁড়ালো অপরাহ্ন। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। হেসে উঠল মনোরমা। সেদিন দেখলেন না কলেজে কি সব কাণ্ড হয়ে গেল? আবারও মনে হয় আমাদের সাথে লাগতে আসবেন। আমি ওই সব ভয় পেলে এইভাবে এখন অবধি এই কলেজে দাঁড়িয়ে থাকতাম না। তোমাদের গুন্ডা বান্ধবী কোথায়? আপনি একজন টিচার, তার একজন স্টুডেন্টকে এভাবে সম্বোধনা করা কি রুচিকর? স্যারের দিকে তাকিয়ে শক্তভাবে কথাগুলো বলল বিতান। না হেসে পারল না অপরাহ্ন। আমি তোমাদের থেকে শিখবো? তোমরা জানাবে কোনটা রুচিকর। সে কোথায়? আমার তার সাথে দরকার আছে। বিতান আঙুলে চুটকি বাজালো, তারপর বাঁকা হেসে বলল, আপনি তাকে সাহস থাকলে খুঁজুন, পাবেন না সে আপনার সামনে না এলে। হো হো করে হেসে উঠল অপরাহ্ন। বিতান আর মনোরমা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অপরাহ্ন হাসি থামিয়ে বলে উঠল, ওকে, খেলাটা ভালো করে শুরু হোক। আমি চ্যালেঞ্জ করছি উর্মি সেনকে। এই আমি টেনে বের করে আনবো, ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন। অপরাহ্ন চলে আসে। তারপর ভাবতে লাগলো এবার কি করা যায়। সব ক্ষেত্রে রীমা দেবীর সাহায্য নেওয়া উচিত হবে না। তার উপর রীমা দেবী তার মেয়ের ব্যাপারে স্বভাবত একটু দুর্বলই হবেন, তাই তাকে নিজেকেই কিছু করতে হবে। থামের আড়ালে লুকিয়ে গেল অপরাহ্ন ওদের এদিকেই আসতে দেখে। বিতান আর মনোরমা চারদিকে স্যারকে দেখতে না পেয়ে ভাবলো চলে গেছেন স্টাফ রুমে, তাই দুজনে ফের সিঁড়ির দিকে এগিয়ে গেল নিচে নামার জন্য। অপরাহ্ন সিঁড়ির পাশের থামে লুকিয়ে রইল। আর তখনই মনোরমা একটা কথা বলে উঠল, হঠাৎ করে মামা বাড়ি যাওয়া কি খুব দরকার ছিল ওর? শুনেছি ওর মামা বাড়ি নাকি গরিব, কোনো দূর গ্রামে। কিভাবে টিকে আছে ওখানে উর্মি? দুজনে নেমে গেল। অপরাহ্ন বাইরে বেরিয়ে এলো। উর্মি মামার বাড়ি গেছে। হঠাৎ পুরো কলেজটা কেমন যেন ফাঁকা মনে হতে লাগলো ওর। যেন মনে হলো ওই একটা মেয়ের সাথে ঝগড়া করতেই ও কলেজে আসে, আর এটাই ওর আসল উদ্দেশ্য। অপরপক্ষে যোদ্ধা যখন থাকে না, তখন রণক্ষেত্র কেমন ফাঁকা ঠেকে। মামি শাক তুলতে এসেছেন, সাথে আসে উর্মি। মামি, ওটা কি শাক? মামি আর ও পাশাপাশি বসেছে। মামি প্লাস্টিক প্যাকেটে শাক রাখতে রাখতে বললেন, বোথে শাক, আমরা বলি বথুয়া। তোর মায়ের নাকি প্রিয় শাক ছিল, এখন পাই কিনা কে জানেন। বড় বাড়ির বউ হলে কি গ্রাম্য জিনিস রাখতে আছে? শাক তুলতে থাকে উর্মি। কোথায় যেন বাঁশের আগায় কি একটা কালো পাখি বসেছে, সেই সরু আগা দুলছে। নদীর জলে বাচ্চারা হইচই করে স্নান করছে। মায়ের কথা মনে পড়ে উর্মির। মনে মনে বলে ওঠে, মা তার মানে অনেক কিছুই ত্যাগ করেছে, আমরা তার কোনো খোঁজই রাখি না। কত পছন্দের জিনিস ভুলে যেতে বাধ্য হয়েছে। অনেক পার্টিতে কিংবা অনুষ্ঠানে যেতে হয় মাকে। মা খুব সাদামাটা হয়ে বেরোতে চায়, গলায় কানে হালকা গয়না, ব্যাস। বাবা সেগুলো খুলে ফেলে দিতেন। বাড়ির ঐতিহ্য নাকি তাতে বজায় থাকে না। শাশুড়ি মাও ছেলের বউকে একই শিক্ষা দিয়ে গেছেন, বাড়ির ঐতিহ্য রাখবে কিন্তু, না হলে কোন হাভাতে ঘরের মেয়েকে বউ করে এনেছি লোকে সেই বলে নিন্দে করবে। উর্মির মনটা অজান্তে খারাপ হয়। মায়ের গলায় দাগ হয়, অথচ সেগুলোই পড়তে হয়। বাপের বাড়ির গয়না নাকি শাশুড়ি মা বাড়ির কাজের লোকদের ছেলে মেয়ের বিয়েতে দিয়ে দিয়েছে।
স্মৃতি হিসাবে কেবল কয়েকটা ছিল, সেগুলো মা কোথায় রেখেছে কে জানে। মামি বলেই চলেন, তোর মায়ের কথা বাবারে বাবা যতবার বলে চোখ দিয়ে লোকটা জল বেরিয়ে আসে। ভাই বোনের একটা সম্পর্ক কেমন ভেঙে গেল দেখ। গরিব বলে কি টান থাকবে না? উর্মির কাছে কোনো উত্তর থাকে না। বিকেলে বাবাইদা ফিরে ওকে নিয়ে আমলকি গাছগুলোর দিকে যায়। নদীর শীতল বাতাস চারিদিকে, বউ কথা কও পাখি ঝাঁকে ঝাঁকে গাছের ডালে ডেকেই চলেছে। চোখ বন্ধ করে কোনো পুরুষকে দেখো তো, দেখতে পারোস কি না উর্মি? উর্মি হাসল। কেন? যদি কাউকে দেখতে পাস তো তোর স্বপ্নের পুরুষ। আজ কলেজ ফাঁকা লাগে অপরাহ্নের কাছে। কলেজ থেকে বেরোলো, এবার ছেলেটার ওখানে যেতে হবে। আরেকটা ফোন বেজে উঠল। ব্লুটুথ কানেক্ট ছিল কানে, তাই সমস্যা হলো না। গাড়িতে ওঠার আগে কলটা রিসিভ করতে হবে। হ্যালো, হ্যাঁ বল। আমরা সব জেনে নিয়েছি বস। হ্যাঁ বল, কি জেনেছিস? মেয়েটার নাম রাশি সিদ্ধা, ওর বাবার নাম গগন সিদ্ধা। সামনে 22শে ফেব্রুয়ারি ওর বিয়ে। আমাদের সেদিনই কাজটা করতে বলা হয়েছে। ডোন্ট ওয়ারি, যেদিন বলবে সেদিন কাজটা করতে হবে, তবে সাবধানে। আমি থাকতে পারছি না বলে যেন সব কিছু পণ্ড না হয়ে যায়। একটা উৎকণ্ঠিত গলা শোনা গেল। লেকিন বস, ভয় করছে। তুমি ছাড়া এখনো অবধি কোনো কাজ করিনি আলাদা করে। হাসল অপরাহ্ন। চাপ নিস না, কিছু হলে আমি আছি, তোদের কিছু হতে দেব না আমি। দূরে ট্রেন যাওয়ার শব্দ হতে থাকে। শুকনো পাতার ওপর দিয়ে কি একটা যেন হেঁটে যায়। উর্মি চোখ বন্ধ করে, মুখে মিটমিট হাসি। ও জানে কেউ ওর চোখের পাতা আসবে না। এখনও অবধি কোনো পুরুষ মানুষকে ভালোবাসেনি ও। ওদের সাথে মজা করতে ভালোই লেগেছে। তার মধ্যে থেকে কাউকে ওর পছন্দ হয়নি। কত ছেলের ঠোঁটে কিস করেছে, কখনো এমন কোনো অনুভূতি হয়নি যেটাকে ভালো লাগা বলা যেতে পারে। দমকা বাতাস এসে উর্মির সারা গায়ে খেলে যায়, আর আচমকা ওর চোখের পাতায় এক পুরুষের ছবি ভেসে ওঠে। চমকে উঠল। উর্মির দিকে তাকিয়ে গান বলতে থাকে বাবাই। তুমি তাই গো, আমার বোনের পরাণ, ও যাহা চায়। উর্মি তখন একটা মুখ দেখছিল নিজের সামনে। পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সে, চোখে চশমা, গোল গোল দুটো চোখ, গালে টোল পড়েছে মৃদু হাসির পর। হাতের পেশিগুলো ফুলে আছে। কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে সে চোখটা তড়াক করে খুলে বলল, রবি ঠাকুর থাকলে তোর এই ভুলভাল গান গাওয়ার জন্য কেস করে দিতাম। থাম এবার। কেন, কি হলো? কাকে দেখলি আগে বল। বলেই উর্মির পাশে এসে বসলো বাবাইদা। উর্মি নদীর দিকে তাকালো। সূর্যের লালচে আভা তখন জলের উপর কাঁপছে। একটা পান কৌড়ি ঝুপ করে ডুব দিয়ে জলে অদৃশ্য হয়। আমি কাউকে দেখিনি। বাবাই ওর কান ধরল। তুই বললেই হলো, আমি স্পষ্ট বুঝতে পেরেছি তুই কাউকে দেখেছিস। কে সে? দাদার দিকে তাকিয়ে হাসলো উর্মি। তোর বোন কাউকে ভালোবাসবে, তারপর তার বাড়িতে গিয়ে বাসন মাজবে? আমি ওসবের ভেতরে নেই। বাবাই হাসি থামিয়ে বলল, বাসন মাজা কি খারাপ? কাউকে না কাউকে তো মাজতেই হবে নাকি? যদি সবাই নাটক করতো তোর মতো, তবে এঁটো থালা কে মাজতো? মায়েরা এইসব করে, তবে আমরা মায়েদের অপমান করব? যদি কেউ ড্রেন পরিষ্কার করে তবে সে খারাপ? কিন্তু বাবার আদরের দুলালি, একবার ভেবে দেখ, ওই লোকটা সাফ না করলে পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত এতদিনে। নোংরা না ধরলে নোংরা পরিষ্কার করা যায় না। বাবাইদার সব কটা কথা বাস্তব, তাই থেমে যায় উর্মি, আর এবার সত্যি বলেই ফেলে। বাবাইদা, আমি আসলে দেখেছি আমার শত্রুকে, আমার কলেজের নতুন টিচার অপরাহ্ন সরকার, যার সাথে রোজ আমার ক্যাচাল হয়। এমনকি বাবা একটা ছেলেকে খুব মেরেছিল। সে বাবার সামনে ওই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায়, তাও বাবাকে অপমান করে। স্যারের সাথে তোরও ক্যাচাল? তোরা বাপ মেয়ে তো ডাকাতি। আর কিন্তু তোর বাবার ভুল ছিল। বাবাকে নিয়ে কিচ্ছু বলবি না কুত্তা। এবার বল, স্যারকে দেখলি মানে? স্যারকে একটু একটু ভালোবাসিস? বুকে হাত রেখে বমি করার ভঙ্গিতে ওয়াক ওয়াক করে উর্মি। আমি ওকে ভালোবাসবো? আমি দেখলাম, কারণ আমার মন আমাকে বুঝিয়ে দিল তার সাথে লড়াই করা এখনো আমার বাকি। আমায় তাড়াতাড়ি ফিরতে হবে। চলো, মামি তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। কিন্তু উঠে যায় উর্মি, এগিয়ে যেতে থাকে। দেখিস একদিন কোথাও আটকে যাবি তার মায়ায়। পেছন থেকে মৃদু হেসে কথাটা বলে ওঠে,
বাবাইদা? শুধু একটু ফিক করে হাসলো উর্মি। মামা নদীর মাছ কুটছেন। মামি উঠোনের একদিকে বসে তুলসী তলার নিচে ছোট গর্তটা বোঝাতে মাটি দিচ্ছেন। পাশে বসলো উর্মি। এটা কিসের গর্ত গো? ছোট্ট চারকোনা গর্ত মতো, তবে আগেও মাটি দেওয়া হয়েছিল বলে কিছুটা বুঝে আছে। মামি মাটি দিতে দিতে বলেন, নাটাই ষষ্ঠী হয় মা এখানে। সেটা কি? এই পুজো অগ্রহায়ণের রবিবারগুলোতে করি রে। তখন একটা গাছের পাতা আছে, তুই চিনবি না, আমরা বলি ভ্যান্না পাতা। ওই পাতায় করে 2 রকমের তাওয়ায় ভাজা পিঠে দিই, চিতই পিঠেও দিই। চালের গুঁড়ো দিয়ে 2টো নাটাই ঠাকুরের ছবি করা হয়, চারিদিকে পিঠে দিয়ে সাজিয়ে এই গর্তে দুধ আর জল গুলিয়ে ইত্যাদি দিই। সন্ধ্যের সময় করি। তারপর একজন বাচ্চা চোর সেজে একটা প্রসাদের পাতা নিয়ে ছুটে। এমনই কিছু রীতি আছে। বাড়ির ধানের আতক চাল করে এই পুজো আগে করি, তারপর পিঠে খেতে হয়। মা তো আমায় কখনো এত কিছুর সাথে পরিচয় করায় না মামি। মামি ওর দিকে তাকালেন। তোর মাকে কখনো আপন করিসনি উর্মি, খুব কাছে থেকে। আজ বড্ড অপমানিত বোধ করলো উর্মি। সত্যি কি আপন করতে পারেনি? একটু ভেবে দেখলো, হয়তো তাই। আর সেই কারণেই মায়ের ভালো লাগা কখনো ওকে ভাবায়নি। রাতে নদীর কিনারে দাঁড়িয়ে আনমনা হলো উর্মি। তোদের কথাগুলো বড্ড ভাবায় আমায় বাবাইদা। উর্মি আজও কুর্তি পরেছে, তার উপর সোয়েটার আর চাদর জড়িয়েছে। আজ শীত থাকলেও কুয়াশা কম, নদীর দিকে কুয়াশা একটু বেশি যদিও। জ্যোৎস্না এসে পড়েছে বিস্তীর্ণ বালির রাশির উপর। একটা প্যাঁচা কোথায় ডাকছে খুব সতর্ক সুরে। একটা বাতাবি লেবুর হেলানো গাছে ওরা বসেছে, চারিদিকে জোনাকি জ্বলছে। বাবাই হাসলো। চলে গেলে আবার কখন আসবি উর্মি? ওর গলা কেঁপে উঠল। উর্মি ভাবলো একটু, বাবাই তাকে খুব ভুল বলেছে। বলেনি হয়তো। কই, কত ছিল তো আগে, কত সুখের স্মৃতি জড়িয়েছিল ছোটবেলার জীবনে। তারপর আর কখনো আসেনি উর্মি। বাবার আদুরে জীবন ফেলে কখনো পিছুটান অনুভব করেনি এই জায়গাটার। মামার বাড়ি জুড়ে সবারই একটা অনুভূতি থাকে রে বাবাইদা, ছোটবেলার স্মৃতি থাকে। তারপর জীবনের ভারে হারিয়ে গেলেও মাঝে মধ্যে সেই সব মনকে গ্রাস করে। হেসে উঠল বাবাই। তোর কাব্য মারা কথাবার্তা বলা শুরু করলি যে। তোর বাবা এবার রেগে যাবে তোকে দেখলে। দূরে, আরও দূরে, আধার থেকে কোনো পাখি ডেকে চলে উঠুক, টুং টুকুর টুং। অপরাহ্ন আজ খয়েরি একটা পাঞ্জাবি পরল, বুকের কাছে খুব ছোট ছোট সাদা সুতোর কাজ করা, সাথে একটা শাল জড়িয়ে নিল। শীত আছে বই কি আজ, এখনো সূর্য ওঠেনি। ছেলেটার অবস্থা ভালো, ওর বাবা মা দেখভাল করতে পারছেন। অপরাহ্ন বাকি বিল পে করে দিয়েছে। রিমা দেবীর সাহায্য না থাকলে না জানি কি হতো। তবুও চিন্তা একটা থেকেই যায়, কখন উর্মির বাবা না টের পেয়ে যায় কোন নার্সিংহোমে আছে ছেলেটা। কলেজের গেটে আজ ফুরফুরে মেজাজেই ঢোকে, জানে আজ আর উর্মি আসবে না, ওর দেখা কদিন এমনিতেও পাবে না। ঠিক সেই মুহূর্তে হাসির রোল শোনা গেল। বেশ কটা ছেলে মেয়ে হাসছে ঠিক যেখানে উর্মিদের বসার জায়গা। তাকিয়ে দেখলো উর্মি ফিরেছে, ওর সাথে ওর বাকি বন্ধুরা। 2টো মেয়ে দাঁড়িয়ে কাঁপছে। আমাদের ছেড়ে দাও। উর্মি ছোট ছোট চুলের ওপর একবার হাত বুলিয়ে নিল, তারপর বলে উঠল, একটা শর্তে। এই, এখানে কি হচ্ছে? বলতে বলতেই অপরাহ্ন সেখানে গিয়ে উপস্থিত হলো। মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল, তোমরা যাও। কিন্তু ওরা উর্মির দিকে তাকিয়ে এক পাও নড়ালো না। ওদের চোখে মুখে এখনো ভয়। উর্মির দিকে তাকালো অপরাহ্ন। রাগে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। মিস্টার হাঁদারাম, আপনি কি ভাবছেন আপনার এক কথায় সব হবে বুঝি? বুঝতে পারছেন, আমি ছাড়া এই কলেজে কেউ একটা পাও ফেলতে পারে না, তাই ওরা যাবে না। অপরাহ্ন মনের ভেতরে সাহস সঞ্চয় করে শক্ত কণ্ঠে বলে উঠল, একটা গুন্ডা মেয়ের থেকে এর চাইতে আর কি বেশি আশা করা যায়? উর্মি হাসল। আর আপনি কি, আমার সাথে এত ক্যান্সেল কেন আপনার? কলেজে কি কম টিচার আছে? তবে আপনার গায়ে এত জ্বালা কেন আমাকে নিয়ে? বাই দ্য ওয়ে, কোনোভাবে কি আপনি আমার নেশায় পড়েছেন নাকি? বলেই আরো এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল, হবেন নাকি বেড পার্টনার? অপরাহ্ন ভেতর থেকে রেগে উঠল এবার। ওর মাথায় যেন অগ্নুৎপাত হচ্ছে। উর্মির আর একটা কথাও ও নিতে পারছে না, হাতের মুঠো শক্ত হচ্ছে। উর্মি সেদিকে তাকিয়ে বলে উঠল, হাঁদারাম, এত শক্তি আপনার আছে? আমাকে তৃপ্ত করার মতো শক্তি আছে কি? পেছনে ছেলে মেয়েরা হেসে উঠল। আর ঠিক তখনই সজোরে একটা থাপ্পড় গিয়ে পড়ল উর্মির নরম গালে। আজকাল তবে আমায় না বলেই বেরিয়ে যাও তো? কোথায় এমন যাওয়ার ছিল যে আমায় বললে না?
রিমা দেবী কিছু বলার আগে আশুবাবু বলে উঠলেন কথাটা। রিমা দেবী তবু হাফ ছেড়ে বাঁচলেন। উনি যে কোথায় গেছে সেটার কোনো আন্দাজ করেননি আশুবাবু, আর উনি বেকার ধরা পড়ার ভয় করছেন। যাক, এমন অবস্থায় রিমা দেবী একটু আনন্দ পেলেন। তারপর স্বামীর কাছে গিয়ে মৃদু হেসে বললেন, কোথাও না, আসলে ওই একটু বাজারের দিকে গিয়েছিলাম। তুমি চলে যাবার পর মনে হলো দু একটা জিনিস কিনতে হবে আমার জন্য, কাজেই তোমায় আর বলা হয়নি। এই কথাটা বললেন রিমা দেবী আশুবাবুকে। কি নিয়ে এলে দেখি? মেয়েদের মেকআপ কিট তুমি বুঝবে? আমারও ক্লান্ত লাগছে, আসো ফ্রেশ হই আগে। তুমি কিছু খাবে তো? না, আমি মরছি আমার জ্বালায়। সে এসেছে খাওয়া নিয়ে। কেন, কি হলো? যে ছেলেটাকে মেরেছিলাম তাকে খুঁজে পাচ্ছি না। রিমা দেবী যেন কিছু জানেন না কিংবা বুঝতেও চান না এমনই ভাব করলেন। তারপর শুধু ও বলে ভেতরের দিকে চলে গেলেন। ধপ করে চেয়ারে বসলেন আশুবাবু। ওই মেয়ে ছেলেদের বুদ্ধি এইসবে নেই। তারা রান্না আর খাওয়ার বাইরে কখনো গিয়েছে? আরে আমার স্ত্রী কিনা আমার সিরিয়াস ব্যাপারে নিয়েও এত ভাবছে না। উর্মি বিশ্বাস করতে পারছে না থাপ্পড়টা। ওর মাথাটা এখনো কেমন করছে। ওর বাবাও কখনো ওকে একটু টোকাও মারেনি, সেখানে বাইরের একটা ছেলে। সেই দুটো মেয়ে কলেজের দিকে চলে গিয়েছে স্যারের হুকুম শুনে। উর্মির সাগরের ছেলে মেয়েগুলো অবধি স্যারের চোখ রাঙানি দেখে ভীত হয়ে চলে গিয়েছে। আছে কেবল উর্মি। আপনি কি জানেন আমার বাবা কখনো আমায় মারেনি? আর আপনি কি না? যদি তোমায় কখনো তোমার বাবা এমন একটা থাপ্পড় দিত তবে তোমার আজ এমন অবস্থা দেখতে হতো না। না মেরে তোর বাবা তোকে একটা ক্রিমিনাল তৈরি করেছে। বলেই পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কলেজের দিকে চলে যায় অপরাহ্ন। উর্মির সারা শরীর রাগে কাঁপছে। তার উপর নিজের বন্ধুরা ওকে ছেড়ে চলে গেল এই একটা হাঁদারামের জন্য। আর একটা মিনিটও থাকলো না, হনহন করে বেরিয়ে গিয়ে ফোন করলো। বাবাইদা, এক্ষুনি আমায় নিয়ে যাও। কলেজে দরকার ছিল বলে বাবাই ওকে নিয়ে এসেছিল। আবার যে এত তাড়াতাড়ি ব্যাক করবে উর্মি সেটা ভাবতেই পারেনি সে। প্রিন্সিপালের ঘরে এসে ঢুকলেন আশু সেন, সাথে তার আরও দু একজন সাগরেদ। প্রিন্সিপাল ভীত হয়ে উঠে দাঁড়ালেন। স্যার, স্যার কি হয়েছে? সোজা গিয়ে আশু সেন তার কলার ধরল, তারপর বন্দুক তাক করলো তার কপালে। এই প্রিন্সিপাল, চোখ কি কপালে নিয়ে ঘুরিস তুই? তুই দেখতে পাস না কলেজে কি ঘটছে? স্যার, স্যার আমি সত্যি বুঝতে পারছি না কি বলছেন। থতমত কণ্ঠে বলেছেন উনি। আশুবাবু তাকে তার চেয়ারের ওপর ফেলে দিলেন। আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছে। তোমার এই চেয়ার বদলে কিন্তু আমি হুইল চেয়ার এনে দিব। বুঝতে পারছো তো কি করব আমি তোমার? কিন্তু স্যার, কে মেরেছে? কখন মেরেছে? হয়, একদম চিল্লাবি না। তার চাইতেও বড় কথা, মেরেছে কেন? তোর কলেজে এসব কেন হবে? ও আমার মেয়ে না। আমি ওই ফুলের মতো গালে কখনো একটা টোকা অবধি দেইনি। আর দুদিন আসা একটা ছেলে কিনা ওই অপরাহ্ন সরকার করেছে। আরও কাঁপা গলায় উনি বলে ওঠেন। আশুবাবু রক্তচক্ষুতে তার দিকে তাকালেন। তো আমি কি তোর বাবার কথা বলছি? আমি যেন তাকে চরম অপমানিত হতে দেখে আমি যাচ্ছি। যদি তার উপযুক্ত ব্যবস্থা না হয় তো তোকে আমি দেখে নিব প্রিন্সিপাল। মনে রাখবি কালকের মধ্যে। লোকগুলো চলে যেতে প্রিন্সিপাল ঢকঢক করে এক গ্লাস জল খেলেন। তারপর চিৎকার করে উঠলেন, একটা ছেলের ঘাড় এত টেরা হতে পারে? আমায় খুন করে দিলে। প্রিন্সিপালকে বাবা শাসিয়ে দিয়েছে। আনন্দিত হয়ে বলে উঠল উর্মি। হাসলো বাবাই। ব্যাস, সব ঠিক হয়ে গেল। হ্যাঁ, আর এবার ওই স্যার টের পাবে আরো বেশি করে। বাবাইদা জলের দিকে তাকালো। তাই মনে হয় আমরা গ্রামে ভালো আছি, কলেজে যাওয়ার একটা ভয় থাকে। উর্মি ওর দিকে এগোলো, ওর হাতে দুটো সাদা শালুক। কিন্তু কেন কলেজ যাবে না গ্রামের লোক? পড়তে হবে না? বাবাই বিদ্রুপের হাসি আসলো। ওর চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তোর মতো মেয়েরা যে তাদের ভালোভাবে পড়তে দেবে না রে। আর বিদ্রোহ করলে আশু সেনের মতো কিছু লোক থাকবে তাদের শেষ করে দিতে। পৃথিবীটা টাকার খেলা রে, তুই বুঝবি না। উর্মি এবার ওর ইঙ্গিত বুঝতে পারলো। দমে গেল, মাথাটা নিচু করে থাকলো। বাবাই বলে চলে, এই কদিনে মনে হয় দেখেছিস আমরা কত সাধারণভাবে বেড়ে উঠি। আমাদের বাবা মা আমাদের তোদের মতো করে শোপিস করে সাজিয়ে রাখে না। গ্রামের জীবন মানে সব কিছুকে সাথে নিয়ে বড় হওয়া। তবে এই জীবনে সব আনন্দ আছে একজন না খেয়ে আরেকজনের জন্য রেখে দেওয়া।
বাড়ি অন্য সদস্যর জন্য নিজের শখ ত্যাগ করা, এইসব তুই বুঝবি? তোদের এইসব টাকা আর ক্ষমতার মার প্যাঁচ তাই না বুঝতে পেরে তারা হোঁচট খেয়ে পড়ে। বাবাইদা চলে যায়। উর্মি বসে থাকে নদীর পাড়ের ঘাসের ওপর, ওর হাতের শালুক ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে ও। বাবাইদার এক একটা ইঙ্গিত ওকে বিধ্বস্ত করে তোলে। পরদিন কলেজে আসলো, প্রিন্সিপালের সাথে এই ব্যাপারে কোনো কথা বলে না, ব্যস্ততা দেখিয়ে কেবল ক্লাস করিয়ে বেরিয়ে যায়। আরেকটা বড় কথা, ছাত্রছাত্রী ওকে অগাধ ভালোবাসা দিচ্ছে। সারা কলেজ জুড়ে ওর নাম ঘুরে বেড়াচ্ছে আজকাল। অপরাহ্ন সরকার নামটা এখন প্রায় সবাই জানে, তার উপর মেয়েদের হার্টথ্রব হয়ে উঠেছে। বিয়েতে যেতে হবে রাতে। বাবাইদের সাথে নদীতে স্নান করে উর্মি। আজ কটা দিনের জন্য বাবাই ওকে কুর্তি এনে দিয়েছে, সেগুলো ইচ্ছে না হলেও পরে উর্মি। বাবাইদা নাইলে কখন ওর মাথা গাঁটটা দেবে ঠিক নেই। রাত হতেই গ্রামের ছেলে মেয়েদের সাথে হেঁটে বিয়ের দিকে এগোয় ওরা। উর্মি চুড়িদার পরেছে আর নিচু একজোড়া হিল। চুলগুলো বেঁধে দিয়েছে বাবাইদা, কপালে টিপ পরিয়ে দিয়ে বলেছে, অন্তত আমার সামনে এইসব পড়বি না কদিন। বাবাইদা হাত ধরে নিয়ে যায়। কোথায় জঙ্গল, কোথায় মেঠো পথ, এদিকে তো আর শহরের মতো আলো নেই। সব ছেলে মেয়েরা যা হল্লা করে যায়, ওর ভালোই লাগে। সবার সাথে আলাদাই বন্ধুত্ব হয়েছে। ছিমছাম সুন্দর বিয়েবাড়ি, লোকজন ভালোই আছে। সামনে ফুচকা আর কফির স্টল, ভেতরে বসার জায়গা, একদিকে মণ্ডপের জায়গা, ওখানে বিয়ে হবে। ছেলেমেয়েরা তাই সাজাচ্ছে। তারপর বাড়ি, প্যান্ডেলে বেশ ভিড়। সেই সব ভিড় ঠেলে বাবাইদা ওকে নিয়ে যায় ভেতরের দিকে। মেয়েটা আমার সাথে পড়তো, আয় আলাপ করিয়ে দিই। রাশি ওর নাম। টিনের ঘর, গ্রামের লোকজন বেশ আনন্দই করছে। চারিদিকে তাই বেশ ভিড়। খাবার দিকেও বেশ ভিড় লক্ষ্য করে উর্মি। খুব সাদামাটা সাজে দারুণ লাগছে মেয়েটাকে। ওর সাথে হ্যান্ডশেক করে হাসলো। শুনলাম বাবাইয়ের কাছে, খুব ভালো লাগলো তুমি এসেছো। উর্মি ওর পাশে বসলো। বাবাইদা, আমি একটু বসি, তুমি বরং যাও ওদের সাথে, আপাতত বিশ্রাম নেব আমি। উর্মি রাশির কাছে বসলো। ফটোগ্রাফার ছবি তোলার সেশন শেষ করে বাইরের দিকে গেল। ধীরে ধীরে ঘরটা ফাঁকা হলো। খাওয়া শুরু হয়েছে বলে সেদিকে যাচ্ছে লোকজন। মাঝে মধ্যে কেউ আসছে আর উপহার দিয়ে চলে যাচ্ছে। রাশির ফ্রেন্ডরাও একটু ফুরসত পেয়ে বেরিয়ে গেল সেলফি ইত্যাদি তোলার জন্য। রাশির সাথে ওর বন্ধুত্ব হয় ভালোই। আচ্ছা রাশিদি, তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? রাশি হাসলো। জানো উর্মি, আমি আর সুশান্ত 5 বছর ধরে সম্পর্কে আছি। অবশেষে আমাদের বিয়ে। বাহ, কিন্তু একটা ভয় কাজ করছে। কি ভয় রাশিদি? জলপাইগুড়ির দিকে একটা ছেলে আছে, পার্থ। একদিন কলেজ যাবার সূত্রে ওর সাথে আমার বাসে দেখা। ছেলেটার বাবা শুনেছি বেশ টাকা বলা। ওদের একটা রেস্টুরেন্ট আছে জলপাইগুড়ির দিকে। ও আমায় প্রেমের প্রস্তাব দেয়, আমি না করে দিই। আর তারপর থেকেই আমার জীবনে সমস্যা নেমে আসে। কেমন? আমার বাড়ি অবধি খোঁজ করে চলে আসে। তার মাথায় কোনো সমস্যা আছে জানো, কোনো কথাই বোঝে না। আমার প্রেম ভেঙে বিয়ে করতে চাই সে। না জানি আছে কোনো বিপদ নিয়ে আসে কিনা। কেঁপে উঠল রাশির স্বর। আমি অনেক ভালোবাসি রে সুশান্তকে। ও আমায় এত ভালোবাসে যে দাদা আর বাবা ওই ভালোবাসা দেখেই ওর হাতে আমায় তুলে দিচ্ছে। সুশান্ত আপাতত একটা বেসরকারি চাকরি করছে, আরও ভালো সম্বন্ধ আসছে, কিন্তু বাবা জানেন মেয়ের দায়িত্ব কে ভালো নিতে পারবে। এত কিছু করার পরেও একটা ভয়? আমি শুনেছি ও টাকা দিয়েই সব করতে পারে। এই বিয়েটা হওয়া নিয়েই আমার ভয় করছে। উর্মি ওর হাতটা ধরলো। রাশিদি, আমি আছি। তোমার বিয়ে না হওয়া অবধি আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আমায় চেনো না, দেখবে আমি কি কি করতে পারি। ঠিক তখনই একটা কালো গাড়ি আসতে থাকে গ্রামের দিকে, যার খুব বেশি স্পিড। এক প্রকার ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে ছুটতে থাকে গাড়িটা। একটু পরে সুশান্ত চলে আসে বিয়ে করতে। গমগম করে ওঠে বাড়িটা। গান বন্ধ করে তখন কেবল সানাইয়ের সুর বেজে ওঠে। রাশির মা থাকতে পারে না, মেয়েকে জাপটে ধরে খুব কাঁদতে থাকেন। রাশি নিজেও কেমন কাঁদতে থাকে বাচ্চার মতো। মা আর মেয়ের করুণ কান্না নাড়িয়ে দেয় উর্মির মন। কত বিয়েতে ছিল, কিন্তু গ্রামের এমন একটা বিয়ে তো কখনো থাকেনিও, যেখানে হৃদয়ের যোগসূত্র এতটা। প্রথমবার মাকে মনে পড়ল ওর, যে মেয়েটা কলেজের ছেলে মেয়েদের শাস্তি দিয়ে মজা পেত, আজ অজান্তেই তার চোখ দিয়ে দুটো ফোঁটা জল নেমে এলো। রিমা দেবী ফাঁকা বাড়িতে বসেছিলেন। মাথার এলো চুল সারা পিঠে ছড়িয়ে দিয়ে বারান্দায় আবছা আলোয় অতীত ঘেঁটে বেড়াচ্ছেন। রাত মানেই তার শূন্যতা। স্বামী ব্যস্ত নিজের বাইরের জীবন নিয়ে। নিজের সযত্নে রাখা চুলগুলো দেখছে। বয়সকালে তার রূপের সাথে চুলের প্রশংসাও হতো। আশু সেনের বাবা বিজনেসম্যান
মৃণাল সেন এই রূপ দেখে নিজের পুত্রবধূ হিসাবে তাকে ভেবেছেন। গরিব হবার দরুন এই বাড়িতে সবার পছন্দ না হলেও তার গুণ আর রূপের কারণে সেটা চেপে গিয়েছিল। পৃথিবীতে সবচাইতে কঠিন সত্য হলো রূপ থাকলে তাকে বেশি পরীক্ষা দিতে হয় না। যদিও তার সর্বত্র বিপদ থাকে, হায়নার মতো মানুষ খুবলে খেতে প্রস্তুত থাকে, তবুও যার রূপ কম তাকেই বেশি পরীক্ষা দিতে হয়। তাই সে কিছু করলেই লোক বলে খারাপ দেখতে হলেও গুণ আছে। রিমা দেবের গুণও ছিল, তবে এই বড় বাড়ির বউ হতে গিয়ে তার দম আটকে এসেছিল। শুধু তাই নয়, নদীর ঘাটে একজনকে ফেলে রেখে আসতে কষ্ট হয়েছিল। সুন্দরী রিমার মাথায় ফুল গুজে দিয়ে যে বলতো এই মুখখানি কেবল আমার, ঠিক তখনই একটা মেসেজ। সামনে টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। নোটিফিকেশনের আলোয় মোবাইলের সামনেটা নীলচে আলো সরিয়ে হলদে আলো হয়েছে। আমি তোমায় মিস করছি মা। চোখ দিয়ে জল এলো রিমা দেবীর। তার মেয়ে তাকে মেসেজ করেছে। হাত কাঁপলো একটা ছোট মেসেজ করতে। মিস ইউ টু মাই প্রিন্সেস। তারপর ছাদনাতলায় নিয়ে যাওয়া হলো রাশিকে। পাশে গিয়ে দাঁড়ালো উর্মি আর রাশির বন্ধুরা। সুশান্তকে দেখলো উর্মি। সত্যিই ভালো মানিয়েছে। কি সুন্দর একটা হাসি তার মুখে। ভালোবাসাকে জীবনসঙ্গী হিসেবে পেলে বুঝে এমনই আনন্দ হয়। উর্মি সেটা বুঝবে কিভাবে? ও তো কখনো কাউকে পাওয়ার জন্য পাগল হয়নি। রাশির দুই জামাইবাবু পিড়িতে করে আনছিল রাশিকে। ওর হাতে দুটো পান পাতা। পিড়ি সমেত তাকে ঘোরানো হয় সুশান্তের চারদিকে। তারপর নির্দেশ দেওয়া হয় পান পাতা সরানোর। আরও সরাতে যাবে ঠিক তখনই দুটো তিনটে গুলির আওয়াজ। সারা বাড়ির লোকজন ভীত হয়ে পড়ে। চাপা গুঞ্জন ছড়ায় চারিদিকে। লোকজন পালাতে থাকে এদিক সেদিক। উর্মি ডেকে ওঠে, বাবাইদা। বাবাই ওর কাছে আসে। এইসব কি হয়ে গেল উর্মি? কি হচ্ছে এইসব? বিয়েটা কি হবে এবার? ওর কণ্ঠে ভয়, কিন্তু উর্মি ভয় পেল না। বাবাইদার হাতটা ধরল। আমি এই বিয়ে কিছুতেই ভঙ্গ হতে দেব না। হেল্প মি বাবাইদা। উর্মি বাবাইকে নিয়ে রাশির কাছে যায়। রাশিদি, তুমি আর সুশান্তদা আমাদের সাথে এসো। সবার আগে তোমার লুকানো দরকার। রাশি ওর হাত ধরে। রাশি খুব কাঁপছে। সুশান্ত ওর হাতটা ধরল। রাশির বাবা মা দাদা আর বাকিরাও বুঝতে পারছে না কি করা দরকার। রাশি চিৎকার করে, কিন্তু আমার বাড়ির লোকের যে ক্ষতি করতে পারে উর্মি। রাশিদি, তুমি প্লিজ দেরি করো না। তোমার উপর টার্গেট থাকবে, তাদের উপর না। তুমি আগে চলো, আমাদের সাথে চলো প্লিজ। রাশি আর সুশান্তকে নিয়ে ওরা পালাতে যাবে ঠিক তখনই তিনজন ছেলে এসে ওকে এক ঘুষি মেরে ফেলে দেয় একদিকে। তিনজন ছেলেই কালো পোশাক পরেছে। তাদের মুখ অবধি কালো কাপড়ে ঢাকা। কেবল চোখের জায়গায় দুটো ছিদ্র। চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। এক প্রকার হুলস্থুল কাণ্ড। উর্মি পড়ে যেতে বাবাই ওকে গিয়ে ধরে। উর্মি চিৎকার করতে থাকে, তুমি রাশিকে নিয়ে পালাও বাবাইদা। রাশি আর সুশান্তের দিকে এগিয়ে যায় বাবাই, কিন্তু পারে না। একটা ছেলে সুশান্তের মাথায় মারে। সুশান্ত পড়ে যায়। তারপর রাশিকে কাঁধে তুলে নেয়। রাশি বিয়ের গয়নার শাড়ি পরে তার কাঁধে ছটফট করতে থাকে। কাঁধের ওপর ঘুষি কিল মেরে যায়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। উর্মি উঠে আসে। বাবাইদা, আমার সাথে চলো। একটা কারো বাইকের চাবি নাও। একটা ছেলের বাইকের চাবি খুব তাড়াতাড়ি ওরা নিল। উর্মি বাইকের চালকের আসনে বসলো। আজ যেহেতু ওর জিন্স আর শার্ট পরেনি, তাই এসব পরে চালাতে সমস্যাই হচ্ছে। কিন্তু ও আপাতত এসব ভাবতে পারছে না। খুব দ্রুত এগিয়ে চলে ওই কালো গাড়িটার দিকে। এদিকে রাত অনেক। গ্রামের ঘুমন্ত পথঘাট আচমকা জেগে উঠেছে অদ্ভুত এক কলরবে। পেছনে বসে বাবাই দেখছে ওর বোনকে। এতটা দৃঢ় ও নিজের কথায় যে নিজের মধ্যেই ও নেই। এত গতি বাড়ছে বাইকের। চারিদিকে কি আছে না আছে সেদিকে তাকানো নেই। তবুও কখনো বলে উঠছে বাবাই, এত স্পিড দিস না। কাঁচা রাস্তায় কোথায় পড়ে যাব ঠিক নেই, তার ওপর ওদের হাতে বন্দুক। উর্মি চালাতে চালাতে হেসে ওঠে। আমি মৃত্যুর ভয় করি না বাবাইদা। তুমি আমায় চেনো। আমি শেষ দেখেই ছাড়বো। আমি রাশিদির ভালোবাসা বিচ্ছিন্ন হতে দেব না। বাতাসের কারণে খুব জোরে জোরে বলছে উর্মি। কথাগুলো জাগিয়ে দেয় রাতকে। বাইকের গতির কারণে বাতাসের ঝাপটা চারিদিকে, তাই কথাগুলো খুব স্পষ্ট শোনা যায় না। কিন্তু ঠিক শুনতে পায় বাবাই। মেয়েটা আজ ওকে মুগ্ধ করছে। ভালোবাসার প্রতি তোর এত ভালোবাসা? তুই তো কখনো কাউকে ভালোবাসিস নি, নাকি ওই স্যারকে ভালোবেসে ফেলেছিস? উর্মির চোখের সামনে ভেসে উঠল অপরাহ্ন সরকারের মুখটা। হাসছে লোকটা। কবজির কাছে পাঞ্জাবির হাতা গোটানো, মুখে একটা অদ্ভুত হাসি। দুগালে টোল পড়েছে, চোখে ফ্রেমের চশমা। তারপর মনে পড়ল তার থাপ্পড়। দাঁতে দাঁত চাপল উর্মি।
সবচাইতে বেশি আমি তাকে ঘেন্না করি বাবাইদা, কিন্তু আমি কিছুক্ষণ আগে ফিল করছি আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি আর মাও আমাকে অসম্ভব ভালোবাসেন। বাবাইদা, সব ভালোবাসা এক, হারানোর ভয় এক। আজ তো রাশিদের মাও মেয়েকে হারানোর জন্য কাঁদছিলেন। বাবাইদা, আজ রাশিদের ভালোবাসা পূর্ণতা দিতে গিয়ে আমার মায়ের ভালোবাসা হারাতে হতে পারে, কিন্তু আমি জানি মা গর্ববোধ করবেন এই কাজটা করার জন্য। তোমার যদি মৃত্যু ভয় থাকে তুমি চলে যেতে পারো। অনেকই কণ্ঠে বলল, আমি আছি উর্মি, মৃত্যুর ভয়ে সততা সরে আসতে নেই, আমার মা বলে। রাশি তখন হাত আর মুখ বাঁধা অবস্থায় গাড়ির ভেতরে পড়ে আছে। গাড়ির সামনে দুজন আর পেছনে ওকে ধরে দুজন। ভয়ে ওর কান্না শুকিয়ে গিয়েছে, বিয়ের সাজ গায়ে কাঁটা হয়ে বিচ্ছে। বাড়ির সকলের মুখটা এক এক করে চোখের সামনে ভাসছে। ঠিক তখন ওর পাশের ছেলেটার ফোন বেজে উঠল। ছেলেটা হেসে বলল, বস, মাল এখন আমাদের কাছে, কি করব ওকে? ফোনের অপর প্রান্তে একটা পুরুষালী কণ্ঠ শোনা গেল, রেপ অ্যান্ড মার্ডার করার হুমকি আছে। বাই, আমি রাখছি, আমার অনেক ভেজাল চলছে, সমস্যা হলে জানাস। একটু পরে শুরু হলো জঙ্গল। গাড়ির লাইট অফ করে দেয় উর্মি কিছুক্ষণ আগে থেকে, যাতে না সামনের গাড়িটা ওদের সন্দেহ করে। পেছন থেকে কাপা কণ্ঠে বলে উঠল বাবাইদা, এই জঙ্গলে গাড়ি যায় না উর্মি, অর্থাৎ ওরা খারাপ কিছু করতে চাইছে রাশির সাথে। উর্মি, আমাদের শীঘ্রই যেতে হবে। উর্মি গাড়ি থামালো। শান্ত মাথায় এগিয়ে যেতে হবে বাবাইদা, এত তাড়াহুড়ো করলে ওরা আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান করবে। খুব সাবধানে ওদের কাছে পৌঁছতে হবে। ওদের হাতে বন্দুক আছে কিন্তু, তবে রাশিদের কোনো ক্ষতি যেন ওরা না করতে পারে, এদিকে আমাদের নজর রাখতে হবে। গাড়িটা রাস্তার পাশে ঝোপের ভেতরে রাখলো। উর্মি আর বাবাই রাস্তায় এসে দাঁড়ালো। মাটির শক্ত রাস্তা, দুদিকে গিয়েছে গাছের পর গাছ, তারপরে আবাদি জমি। সামনের দিকে সরু পথটা গেছে গভীর জঙ্গলের দিকে। তিস্তা নদীর একটা দিক এদিকেও বাঁক নিয়েছে। জায়গাটা ভীষণ রকমের ভয়ঙ্কর, কোনো বাড়িঘর নেই। বাবাইদা, সাইড দিয়ে চলো আর সাবধান, কোনো রকম শব্দ যেন না হয় আমাদের দ্বারা। জ্যোৎস্নার আলো পড়েছে পথের উপর, এক নাগারে ডেকে চলেছে ঝিঝি। কোথাও বা দু একটা রাত জাগা পাখি ডাকছে। উর্মি, না জানি রাশির কি অবস্থা। ওরা যখন অনেকটা এগোলো তখন দেখলো গাড়িটা দূরে রাখলো, তারপর ধস্তাধস্তির শব্দ আসতে লাগলো ওদিক থেকে। ঝোপের আড়ালে কেঁপে উঠলো উর্মি আর বাবাই। বাবাইদা, সাবধানে যাই চলো, এই নয়নজুলি ধরে, ফিসফিস করে বলে উঠল উর্মি। তারপর রাস্তার পাশ দিয়ে নয়নজুলির কিনারা দিয়ে জঙ্গল ভেদ করে কোনো মতে এগিয়ে গেল ওরা। রাশিকে আবার কাঁধে তুলল একটা। আয়শালি, আজ আমাদের বস নেই, তাই আমরাই তোকে ভালো করে খাবো, একেবারে চেটে পুটে খাবো, এত সেক্সি মাল, উফ। চিৎকার করতে পারছে না রাশি, শুধু নিস্তেজ থাকার মতো পড়ে রইল ছেলেটার কাঁধে আর অপেক্ষা করছে নিজের মৃত্যু। ও জানে আজ ওর মৃত্যু হবে। মনে মনে ঈশ্বরকে ডাকলো, হে নীলমাধব, আমি জানি আমি আর কখনো ফিরতে পারবো না আমার মা, বাবা, দাদা আর সুশান্তর কাছে। তুমি ওদের দেখো ভগবান, ওদের ভালো রেখো। ওকে গভীর থেকে গভীরের দিকে নিয়ে গেল। সামনে বিস্তীর্ণ জঙ্গল, উঁচু নিচু ভূমি, একদিকে চলে গিয়েছে স্বচ্ছ জলের ধারা, তারও একদিকে শুকনো গাছের জঙ্গল। যেন কোনো এক অভিশাপে শুকিয়ে গিয়েছে এইসব গাছেরা। ওকে ফেলে দিল ঘাসের ওপর। চিৎকার করতে পারল না রাশি, যেহেতু ওর মুখ বাঁধা আছে। বিয়ের সাজগোজ চাঁদের আলোয় ঝিকমিক করছে। রাশি উঠে পালাতে চাইল, ঠিক তখনই একটা ছেলে ওর হাতের ওপর পা দিল। যন্ত্রণায় কুকিয়ে উঠল রাশি। ওর এই আর্তনাদ আর ছেলে তিনটের হাসিতে ফেটে পড়ল অন্ধকার বন। ওর বিয়ের গয়নাগুলো ঝনঝন করে উঠল। লাল বেনারসির আঁচল গড়াগড়ি খেতে লাগলো ঘাস জমিতে। একটা ছেলে ফোন করলো কাউকে। একটু পরেই ফোনে পার্থর গলা শোনা গেল। আমার ভালোবাসা অস্বীকার করে বিয়ে করতে চাইছো? এবার দেখলে তো, বিয়ের দিন রাতে তোমায় তিনটে ছেলের হাতে ধর্ষণ হতে হচ্ছে। রাশি মুখ বাঁধা না থাকলে আজ অনেক কিছু বলতো, কিন্তু ও বলতে পারছে না। পার্থ আবার বলে উঠল, আমায় না ভালোবাসার আফসোস তোমার মৃত্যু অবধি থেকে যাবে। প্রবল যন্ত্রণা নিয়ে তুমি ওই জঙ্গলে মরতে থাকবে, কিন্তু কেউ তোমায় রক্ষা করতে পারবে না, না তো তোমার অহংকারী পরিবার আর না তো তোমার প্রেমিক। খুব গর্ব করে বলতে না, তোমার ভালোবাসাকে কেউ পারবে না আলাদা করতে। দেখো আমি পেরেছি, আমি তোমার ভালোবাসার গল্পের বিধাতা হলাম। হে হা 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 হা। আমি তোমার উপর একটা দায়ী করছি রাশি, যে তোমায় আমি রেপ করছি না, নাইলে সবার আগে তুমি ধর্ষিতা হতে আমার কাছে। কিন্তু আমি তোমায় ছোবো না, যেটা আমি পাইনি সেটা আমি কখনো চাইনি।
আর না তো কাউকে পেতেও দিব। হা হা হা। গুড বাই রাশি, পরের জন্মে দেখা হবে আবার। হা হা হা। রাশির দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা উর্মির হাত শক্ত হয়ে এলো। ওর হাতের মুঠো শক্ত গাছের চামড়ার উপর বল প্রয়োগ করে। তিনটে ছেলে এবার দূরে বন্দুকগুলো রাখলো। তারপর এক এক করে রাশির দিকে এগিয়ে যেতে লাগলো। রাশি ভীত হয়ে বসে থাকা অবস্থায় একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। আর একটা সময় গিয়ে একটা বড় গাছের গুড়ির সাথে ধাক্কা খায়। একটা ছেলে গিয়ে ওর পা দুটো ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। বাকি দুটো ছেলে রাশির হাত দুটো ধরল। তাদের অট্টহাসি কাঁপিয়ে তুলল বোনকে। আর ঠিক তখনই সজোরে লাথি পড়ল এক একজনের গায়ে। আহ আহ কে? এক একজনের চিৎকারে বোন আবার কেঁপে উঠল। সোজা হয়ে দাঁড়াতে দেখলো একটা মেয়ে লাথি আর ঘুষি মেরেছে ওদের উপর। মেয়েটা হাতের মুঠো শক্ত করে তাকিয়ে আছে ওদের দিকে। নে, একটারও যদি সাহস থাকে তবে এই উর্মির গায়ে হাত দিয়ে দেখাতো। একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করছিস কোন সাহসে? ছি, নিজেদের পুরুষ বলতে একবারও আটকাবে না? এই এই তোরা পুরুষ? একটা অসহায় মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করিস? তোরা পুরুষ? আমার সবচাইতে বেশি ঘেন্না হচ্ছে তোদের বাবা মায়ের জন্য, যারা তোদের মানুষ বানাতে পারেনি। একটা ছেলে নিজের হাত দুটো মোচড় দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তুই নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। আরে তুইও একটা মেয়ে, আর মেয়েদের শক্তি জানা আছে। হেসে উঠল উর্মি। দেবী দুর্গা, মহাকালী চিনিস না? প্রত্যেকটা পুরুষ যাদের পায়ের তলায় লুটিয়ে পড়েছিল। তারপর আসে দেবী সীতা, যাকে স্পর্শ অবধি করতে পারেনি দুরাচার রাবণ, বরং সারা রাক্ষস জাতি ধ্বংস হয়েছে তার ভুলে। আর দ্রৌপদী, গোটা কুরু বংশকে মরতে হয়েছে তার যন্ত্রণার অনলে। কেবল চুলের মুঠি ধরেছিল বলে দুঃশাসনের রক্তে নিজের চুল ধুইয়েছিল। নিজের জঙ্ঘায় বসানোর অভিলাষে দুর্যোধনের জঙ্ঘা থেঁতলে দেওয়া হয়েছিল। সারা বন জুড়ে বাতাস বইতে শুরু করলো। রাশি উঠে বসেছে। ও নিজের সামনে উর্মিকে দেখে বিশ্বাস করতে পারছিল না যেন কিছুই। এসব কি সত্যি? ঠিক তখনই ছেলেগুলো হাসতে হাসতে এগিয়ে যায় বন্দুকগুলোর দিকে। আয়, এটার মাথার খুলি উড়িয়ে দিই। এই জঙ্গলে আর দুটো লাশ হবে, চেনে না আমরা ঠিক কারা। কিন্তু ওরা স্তম্ভিত হয়ে গেল। একটা বন্দুকও জায়গায় নেই। তিনজনে তিনজনের মুখ চাওয়াচাওয়ি করলো। কিরে, এখানেই তো ছিল। বাতাসের দাপটে বনের শুকনো পাতা আর ধুলো একাকার হতে লাগলো। ঠিক তখনই পেছন দিক থেকে একটা গুলি এসে লাগে একটা ছেলের পায়ে। পড়ে যায় সে। এবার ওরা লক্ষ্য করলো উর্মির হাতে বন্দুক। উর্মি নিজেই এই দায়িত্ব নিয়েছে, কারণ এইসব শিক্ষা ওর আছে। বাবাইদাকে দেওয়ার সাহস ওর হয়নি। ট্রিগার হুট করে চাপা যায় না। বাবাইদাকে অন্য কাজ দিয়েছে। আর ঠিক যখন বাকি দুটো ছেলে ওর দিকে এগিয়ে আসছিল, তখনই বাবাইদা দুটোকে পেছন থেকে লাথি মারল। ঘাসের ওপর মুখ থুবড়ে পড়লো ওরা। উঠে তাকিয়ে দেখলো একটা ছেলেও আছে মেয়েটার সাথে। উর্মি ততক্ষণে রাশির মুখ খুলে দিয়েছে। রাশিদি, উঠে এসো। অনেক কষ্টে রাশি উঠলো ওর হাত ধরে। ওর চোখে জল। তোরা এসেছিস? রাশিদি, তুমি দূরে দাঁড়াও। আমি আর বাবাইদা ঠিক পারবো। এখানে থেকো না তুমি। প্লিজ তাড়াতাড়ি ওই ঝোপের দিকে যাও, বিপদ আসতে পারে। আর তুমি এখনো দুর্বল আছো। রাশি অনেক কষ্টে শরীরটা টেনে ঝোপের দিকে নিয়ে গেল। বাবাই ততক্ষণে তিনটাকে একত্রিত করেছে। আর তারপর উর্মি আর বাবাই মিলে মোটা দুটো লাঠি দিয়ে একটার পর একটাকে মারতে থাকে ওদের। তিনজনে মাটিতে পড়ে যায়, চিৎকার করে ওঠে। যে মেইন, তার গলা পেছন দিক থেকে চেপে ধরে বাবাই। নে, এবার তোর সেই পার্থকে ফোন কর আর বল তোদের করুণ অবস্থার কথা। নে কর। উর্মি দু হাতে দুটো বন্দুক তাক করে আছে। জ্যোৎস্নায় ওকে ভারী অদ্ভুত লাগছে। এলোমেলো চুল আর এই রাগিনী রূপে এক অন্যরকম সৌন্দর্য পেয়েছে উর্মি। ছেলেটা সত্যিই ফোন করলো, কিন্তু পার্থকে নয়, ওর বসকে। তারপর চিৎকার করে বলল, বস, আমরা আটকে আছি, ওরা আমাদের খুন করে ফেলবে, হেল্প। কি হয়েছে? কারা তোদের শেষ করবে? সাহস কি করে হয় আমার লোককে শেষ করার? কেঁপে উঠল উর্মি। এই কণ্ঠ, এটা ওর চেনা লাগছে। এই কণ্ঠ তো। উর্মি লোকটার সামনে গেল, কিন্তু কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। ঘুরে এলো। আগে সে এখানে আসুক, তারপর নিজেই দেখবে সেই মাফিয়া আসলে কে, যার সাহসে এরা এইসব কাজ করছে। যদি উর্মির চিন্তা মিলে যায় তবে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে। এখনও বুঝতে পারছে না ওর সন্দেহ সত্যি হলে কি হতে পারে। কি অদ্ভুত লাগছে। বন্দুক তাক করে দাঁড়িয়ে রইল উর্মি, যাতে সে লোকটা এলে তাকেও জব্দ করতে পারে আর তারপর তার মুখোশ খুলে দিতে পারে। অন্যদিকে বাবাইদা ধরে আছে একটা ডাল। যখনই সুযোগ পাচ্ছে দমাদম করে মারছে। ঠিক কিছুক্ষণ পরেই আচমকা পড়ে উর্মি গেল মুখ থুবড়ে।
আসলে কেউ ওপরের দিক থেকে আক্রমণ করেছে, সেই কারণেই উর্মি নিজেকে সামলাতে পারেনি আর কিছু বোঝার আগে আরও একজন বাবাইয়ের মাথায় মারল। দুজনেই পড়ে গেল কুকিয়ে। ব্যাস, উর্মি আর বাবার সোজা হয়ে উঠে দাঁড়ানোর আগে সেই নতুন দুজন এসে বাকি তিনজনকে গাড়ির দিকে নিয়ে পালাতে লাগলো। উর্মি দাঁড়িয়ে দেখলো ওর হাতে একটা বন্দুকও নেই। খুব ধুরন্ধর বলে কিছুই টের পায়নি ওরা কখন ওদের হেড ওপরের দিক থেকে আক্রমণ করেছে আর বন্দুক নিয়ে পালিয়েছে। বাবাই উঠতে গিয়েও পারল না, কিন্তু উর্মি দৌড় দিল আর শেষের জনকে অর্থাৎ ওদের হেড মাফিয়াকে ধরে ফেললো। খপ করে ধরে তাকে মাটিতে ফেলে দিল। বাকিরা বুঝতে পারেনি তাই দৌড় দিল। লোকটার বুকের মাঝে মিশে গেল উর্মি। এই প্রথমবার কোনো পুরুষের বুকের হৃদস্পন্দন ওকে এতটা নাড়িয়ে দিচ্ছে, তার উপর তার গায়ের নেশা লাগানো গন্ধটা। অজান্তেই সেই মাফিয়া নিজেও কেন যেন থেমে গেল। অবাক হয়ে ওই মুখোশের ফাঁকে চোখ দিয়ে দেখতে লাগলো নিজের ওপরে পড়ে থাকা মেয়েটার জোছনা মাখা মুখটা। উর্মি তার মুখোশের ওপর হাত রাখলো। ধস্তাধস্তি শুরু হলো। অনেক কষ্ট উর্মি ওর মুখোশ খুলতে পারছিল। আমি তোকে দেখে নেব, দেখে কার এত বড় সাহস। আর তখনই সেই মাফিয়া হাতটা বাড়িয়ে শূন্যে একটা গুলি ছুড়ে দিল। তাতে করে চমকে উঠল উর্মি। মাফিয়া ওকে সাবধানে সরিয়ে রেখে মুহূর্তে বিলীন হয়ে গেল জঙ্গলের দিকে। তারও একটু পর গাড়ি স্টার্ট করার শব্দে বোঝা গেল ওরা পালিয়েছে। রাশিকে নিয়ে এলো বাবাই। রাশি এসেই ওদের দুজনকে জাপটে ধরলো। আচ্ছা, তোরা না থাকলে আমি শেষ হয়ে যেতাম রে। বাবাই তাকালো উর্মির দিকে। তখনও ও কিছু একটা ভাবছে। উর্মির অবাক লাগছে, মাফিয়া কেন ওকে একটুও ক্ষত দিল না। নীরব হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। চাইলেই পারত গুলি করে মেরে দিতে, অথচ শূন্যে মেরে দিল। তারপর যাওয়ার আগে খুব সাবধানে ওকে সরিয়ে দিয়েছে, তারপর পালিয়েছে। উর্মির মুখটা ধরল রাশি। তুই দেবী রে উর্মি, তুই দেবী। উর্মি ভেজা কণ্ঠে বলে উঠল, দেবী না রাশিদি, আমার জন্য আরও অনেকের অনেক ক্ষতি হয়েছে। আজ একটা ভালো কাজ করতে পেরে মনে হচ্ছে ভালো কাজের মধ্যে জীবনের প্রাপ্তি থাকে রাশিদি। খারাপ কাজে এতটা ভালো কখনো লাগেনি যা আজ লাগছে। চলো, এবার তোমাদের বিয়ে দেব বলেছি, সেটা সম্পন্ন করতে হবে। বাবাই উর্মির মাথায় হাত রাখলো। উর্মি, তোকে কখন হার্ট করলে আমায় ক্ষমা করিস? তুই না থাকলে আমি কখনো বুঝতাম না কোনটা ঠিক আর কোনটা ভুল। তুই আমায় বদলে দিলি রে বাবাইদা। নে থাক, এবার তুই বরং একটু সাজিয়ে দে রাশিকে, যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। জানিসই তো কত মানুষ কত রকমের কুৎসা রটিয়ে দিতে পারে। বিয়ে বাড়িতে যখন ওরা পৌঁছালো তখন কান্নার বর কেবল আচমকা ওদের আসতে দেখে সব কিছু কেমন বদলে গেল। রাশি ওর বাবা মা আর দাদাকে গিয়ে জাপটে ধরলো। ওরা না থাকলে আজ হয়তো আমি ফিরতেই পারতাম না। সুশান্ত ওদের সামনে এলো। আমি নিজেও আত্মহত্যার পথ বেছে নিতাম। জ্ঞান ফেরার পর এইসব দেখে আমার মাথা কাজ করতেছিল না। তোমরা আমাদের কাছে ভগবান। আজ বাবাই ওর পিঠে হাত রাখলো। যাও, আগে বিয়েটা করে নাও জিজু, এর জন্য পরে টিট দিতে হবে। সুশান্ত জাপটে ধরল রাশিকে। চারিদিকে আবার সানাই বেজে উঠল। বামন ঠাকুরের মন্ত্রোচ্চারণ শুরু হলো। লোকজনেরা ফুল ছিটিয়ে দিতে লাগলো ওদের ওপর। বাবাই আর উর্মি থানায় গিয়েছিল। থানায় বেশ ভালো চেনা জানা আছে উর্মি, তাই খুব বেশি সময় লাগলো না পার্থর গ্রেফতার করতে। ওর বাবার কোনো কথা কাজে লাগেনি। তার চাইতেও উর্মির বাবার শক্তি বেশি। এই ভুলের জন্য সঠিক সাজা ওর হবেই। বাবাই বেশ কতগুলো কথা বলেছে পার্থকে। গড়াদের ওপারে থেকে পার্থ সবগুলো শুনেছে। তারপর ওর মুখের ওপর একটা অনুশোচনা ছায়া নেমে আসে। রাশি ও সুশান্তকে নিয়ে একবার ওর সামনে এসেছিল। পার্থ, আপনি দেখলেন তো, জোর করে কিছু হয় না। আমরা ঠিক এক হয়ে গেলাম। ভগবান ঠিক কাউকে না কাউকে পাঠায় রক্ষা করার জন্য। আমি চাইবো আপনিও আপনার পারফেক্ট কাউকে খুঁজে নিন, ঠিক যে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। পার্থর বাবা আসলে পার্থ মৃদু হেসে বলেছিল, বাবা, আমার জন্য কিছু করো না। আমি ভুলের জন্য মাসুল গুনতে চাই, তারপর ফিরবো তোমার কাছে। শুধু উর্মিকে মাফিয়ার নামটা বলেনি সে, তার টিমেরও কোনো খোঁজ দেয়নি। আমি এটা করতে পারি না উর্মি, শুধু জেনে দেখো, সে আন্ডারওয়ার্ল্ডে নাম করা একজন মাফিয়া। অসংখ্য খারাপ কাজ করছে টাকার বিনিময়ে, আর দিনের আলোয় তার সুন্দর রূপ দেখে কেউ টেরই পায় না তার লুকানো কাজগুলো। সব কাজ শেষে বাড়ি ফিরে আসে উর্মি। মামা আর মামিকে ধরে ফপিয়ে উঠেছিল। আমি তোমাদের কাছে আবার আসবো, মাকেও ঠিক নিয়ে আসবো। দেখো, এখানে না এলে উর্মি সেন বদলে যেতে পারতো না। বাবাইদা ওকে গাড়িতে তুলে দিতে এসেছিল।
বাবাকে আসতে বলেনি উর্মি, বাসে করে ফিরবে, আর 10টা সাধারণ লোকের মতোই। বাবাইদার চোখে জল দেখে হেসেছিল উর্মি। কেন এইভাবে এই মেয়েটাকে বদলে দিলি রে বাবাইদা? কেন ভালোবাসতে শেখালি? আমি তোর কাছে ঋণী থেকে গেলাম। বাবাই তাকিয়েছিল ওর যাওয়ার দিকে। রিমা দেবী আচমকা ওকে আসতে দেখে থমকে গেলেন। তুই হঠাৎ? তোর বাবা তো তোকে নিয়ে গেল না? মাকে শুধু নিঃশব্দে জাপটে ধরল উর্মি। লাভ ইউ মা, এত সুন্দর একটা জায়গা আমার জন্য রেখে দেওয়ার জন্য। খবরটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিজনেসম্যান আশু সেনের মেয়ে উর্মি সেন এইভাবে মাফিয়ার হাত থেকে এক মেয়েকে উদ্ধার করেছে। তার ওপর যে এইসব করার জন্য মাফিয়া নিযুক্ত করেছে তাকে গারদ অবধি টেনে এনেছে। এতে কি কম সাহসিকতা মেলে? একটা মেয়ে এভাবে লড়তে পেরেছে। তার সাথে ছিল তার প্রিয় দাদা বাবাইদা। বাবাইয়ের গ্রামেও ওর সম্মান বেড়ে যায়। বাবাই হাসে। সব উর্মির জন্যই হয়েছে। আশু সেন দিন দুয়ের জন্য বাইরে গেছিলেন। এমন একটা খবর পেয়ে উনি অবাক বিস্ময় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরলেন। ফিরে এসে দেখলেন মেয়ে মায়ের সাথে গল্প করছে। দুজনের হাসিতে জেগে উঠেছে সন্ধ্যের এই নিঝুম বারান্দা। কাজের মেয়েটাও তাতে যুক্ত হয়েছে। নিজের জীবনে এমন দৃশ্য উনি কখনো দেখেননি। হয়তো এমন ঘটনা রোজ ঘটে, কেবল উনি ভালোভাবে লক্ষ্য করেননি। ওনাকে দেখতেই সবাই থেমে গেল। আশু সেন মেয়ের কাছে গেলেন। তোর নামে কি শুনছি উর্মি? তুই তো ভাইরাল রীতিমতো। বাবার হাতটা ধরলো উর্মি। ড্যাড, ইউ নো, আজকাল আমার অনেক রকম ফিলিংস আসে। কারোর উপকার করে অনেক শান্তি আসে। তুমি জানো ড্যাড, মেয়েটার বাড়ির লোক আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। এতদিন তো শুধু অভিশাপ কুড়িয়ে গেছি। আচ্ছা ড্যাড, তুমি কি আমায় হেট করবে? আশুবাবু মেয়েকে জড়িয়ে ধরলেন। কখনো তোমাকে আমি ঘৃণা করতে পারি উর্মি? তুমি তো আমার এঞ্জেল। আই লাভ ইউ ড্যাড। রাতে মাকে ছাদে নিয়ে আসে। মা, সুপ্রিয়কে? কে বলো তোকে উর্মি? মামা, তুমি দাদুর উপর অভিমান করে আর কখনো দাদুর সঙ্গে বিশেষ কথা বলনি। শুধু দিদুন আর মামার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলে। বলবে মা, আমি জানতে চাই। রিমা দেবী কেঁপে উঠলেন। অতীতে হারিয়ে যান রিমা দেবী। আজকে মেয়েকে যে বলতেই হবে এটা উনি বুঝতে পারেন, কারণ উর্মি খুব জেদি। তার ওপর ওর মনে প্রশ্ন আসতেই পারে। মেয়ে বড়, তাকে বলতে আটকাবে না ওর। তিস্তার চর ধরে কত বিকেল ওরা হেঁটেছে, সেই সোনালি দিনগুলো। রিমা তখন ক্লাস 5। তখন থেকেই বেশি মেলামেশা ছিল সুপ্রিয়র সাথে। সুপ্রিয়দা এতটা কেয়ারিং আমার কেউ করতে পারেনি। আর আমাদের গ্রামেরই ছিল। যখন আমি ক্লাস 5 তখন অন্য গ্রাম থেকে এসেছিল ওখানে। ওটা ওর বাবার বাড়ি, এতদিন ছিল দাদুর বাড়িতে। ওর ঠাকুরদা মেনে নেয়নি ওর বাবা আর মায়ের প্রেমটা। তারপর মেনে নিতেই চলে এসেছিল। 2 ভাই, রতনদা আর সুপ্রিয়দা, দুজনেই খুব ভালো। আমি ছিলাম ওই বাড়ির মেয়ের মতো। তারপর আমাদের প্রেম শুরু হলো। সুপ্রিয়দা বলতো, প্লিজ রিমা, তুই শুধু আমায় একটু সময় দিস, আমি একটা চাকরি জোগাড় করি। কিন্তু পারলো না বাবার জন্য। তো ঠাকুরদা বিয়ের সম্বন্ধ করলেন। এত বড় বাড়ির সম্বন্ধ যাওয়ার পর সুপ্রিয়দা আর আমি বাবার সামনে দাঁড়াতেই বাবা হেসে উঠলেন, আমায় আটকে রাখলেন। সুপ্রিয়দা আমার বিয়ের দিন সুইসাইড করেছে। আমার গায়ে লাল চেলি উঠল আর সুপ্রিয়দার গায়ে সাদা কাপড়। কষ্ট হলেও আমি হাত বাঁধা ছিলাম। মা আর তোর মামা অনেক চেষ্টা করেও আমায় সুপ্রিয়দার সাথে পালাতে সাহায্য করতে পারেনি। তারপর সুপ্রিয়দার পরিবার গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেছে। একদিন রতনদার হাত দিয়ে একটা চিঠি আমার কাছে এসেছিল। সুপ্রিয়দা লিখেছিল, ভালোবাসা, তুই কখনো প্লিজ কষ্ট পাস না। আমি এই কাজটা করতে বাধ্য হলাম কারণ তোকে ছাড়া আমি থাকতেই পারবো না। কিন্তু আমি চাই না তুইও কিছু ভুল কাজ কর। আমি তোর সাথে ঠিক থেকে যাব, তোর স্মৃতিতে থেকে যাব। কিন্তু প্লিজ রিমা, আমার দিব্যি, তুই আশু সেনকে ভালোবাসবি। সে যেন কখনো আমার রিমাকে সন্দেহ করতে না পারে, খারাপ না বলতে পারে। রিমা, তোদের সুখের সংসার দেখে আমি দূর থেকে সুখী হব। আর তারপর? তারপর একটু সময় লাগলেও আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তোর বাবাকে ভালোবাসতে। লোকটাকে সঁপে দিয়েছি এক প্রকার। হয়তো কোথাও না কোথাও থেকেই গেছে সুপ্রিয়দা, কিন্তু কখনো বুঝতে দিইনি তোর বাবাকে। বাবাকে আধার থেকে টেনে নিয়ে এলো উর্মি। দেখলে বাবা, মা তোমায় ঠিক কতটা ভালোবাসে, যতটা ভালোবাসলে নিজের অতীতকে সমাধিস্থ করা যায়।
রিমা দেবী আঁতকে ওঠেন। তুই তোর বাবাকে শোনানোর জন্য তাকে লুকিয়ে রাখলি? উনি তো এবার আমায় ভুল বুঝবেন। আজ উর্মির কথা আর রিমা দেবীর কথা শুনে আজ অজান্তেই কেন যেন আশু সেনের মতো কঠিন লোকের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি তোমায় কেবল ব্যবহার করে গেছি রিমা। তুমি জানো না, আমি প্রায় কিছুদিন পরেই কোনো না কোনো মেয়েকে নিয়ে রাত কাটাই। তুমি আমার জন্য সব সারলে আর আমি তোমায় ত্যাগ করেছি। বাবা ঠিক বলতেন, তোমায় আমি কখনো না কখনো ঠিক চিনব। হাসলেন রিমা দেবী। মেয়ের পেছনের দিকে গেলেন, আধারে চোখ মুছে অন্ধকার আকাশের দিকে তাকালেন। আমি সব জানি আশু, তুমি অনেক রাতে ফেরো কোনো মেয়ের সাথে কাটিয়ে। এই বাড়িতে তো আমি কাউকে প্রশ্ন করতে পারি না, না তোমাকে আর না তোমার মেয়েকে। দুজনেই তোমরা আমার থেকে অনেক দূরে বাস করো। এক বাড়িতে থাকলেই কি কাছাকাছি থাকা হয় আশু? তবে মৃত্যুর পারে কেউ কিভাবে সুপ্রিয়দা আমার কাছে থেকে গেছে। রিমা দেবী এদিকে এগিয়ে এলেন। আশুবাবু, তুমি সব জানতে? মোবাইল থেকে একটা নাম্বার বের করলেন রিমা দেবী। এই দেখো, এই নাম্বার থেকে ফোন আসে। যেখানেই তুমি যার থেকে রাত কাটাও, সেই অজানা অচেনা মহিলা আমায় খবর দেয়। আশুবাবু দেখলেন নাম্বারটা। এ তো শর্মিলা, এ আমায় চাইতো রিমা। এ ভাবতো রক্ষিতা থেকে বউ হবে। আমি ওকে তোমার গুণ সম্বন্ধে বলতাম, ওর হিংসে হতো। বলেছিল একদিন ও আমার থেকে তোমায় দূরে পাঠিয়ে নিজে জিতে যাবে। রিমা, তুমি আমায় আবার আগের মতো ভালোবাসবে? আমি কথা দিচ্ছি তোমায় কখনো হেরে যেতে দেব না। এই কদিনে আমার সব কিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে। তুমি এইসব জেনেও কখনো ছেড়ে যাওনি রিমা। আমি তোমাকে ভালোবাসতে চাই। রিমা দেবী তাকিয়ে রইলেন। উর্মি মাকে বাবার দিকে নিয়ে এলো, তারপর নেমে গেল নিঃশব্দে। আশু সেনের বুকে পড়ে ফুপিয়ে উঠলেন রিমা দেবী। সমস্ত অভিমান গলে জল হয়ে গেল। আমায় শক্ত করে ধরে রাখো আশু, আমায় হারিয়ে যেতে দিও না। আমার যার কেউই নেই। রাখবো রিমা, আমি কখনো হারিয়ে যেতে দিব না। রাত জাগা পাখিটা ডেকে ওঠে মিষ্টি সুরে। উর্মি নিজের ঘরে বসে আছে। এবার ওকে একজন আসামিকে ধরতে হবে। যদি মৃত্যুও হয় তো হবে, তার আগে অন্তত বাবা আর মাকে তো মিলিয়ে দিতে পারল। এসবের মাঝেও একটা মুখ ভেসে ওঠে ওর চোখের সামনে। অপরাহ্ন সরকার। লোকটা ওকে কেমন করে বদলে দিল, ভাবনা বদলাতে সাহায্য করলো। সেই হাসি মুখটা কি অদ্ভুত একটা শান্তি এনে দিল বুকের ভেতরে। অপরাহ্ন সারা রাত ঘুমোতে পারেনি, এদিক সেদিক করেছে। তারপর সকালে উঠে বুঝলো মাথাটা ভার হয়ে আছে। শ্যাম্পু করে ঘষে নিল। শেষ রাতে কয়েক মিনিটের ঘুমে চোখ দুটো লাল হয়ে আছে, অথচ ঘুম আসছে না। কি একটা ভাবনায় মাথাটা ঝিমঝিম করছে। সাবান নিয়ে বাইরে এলো। খালি গায়ের ওপর জলের বিন্দুগুলো শিশিরের মতো আটকে আছে। লোমশ বুকের ওপর সেগুলো আরও সুন্দর করে সজ্জিত আছে। কখনো জলের ফোঁটা স্লিপ করে চওড়া বুক থেকে সিক্স প্যাক হয়ে কোমরের কাছে তোয়ালেতে মিশে যাচ্ছে। রোদ্দুরে একটু বসলো, তারপর বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। হলুদ একটা পাঞ্জাবি আর ঘিয়ে রঙের কটন জিন্স পরেছে। কাঁধে ব্যাগ ফেলে বেরিয়ে গেল। খাবার বলতে কেবল দুধ আর বিস্কিট খেয়েছে। কলেজে গেট পেরিয়েই দেখলো কলেজে বেশ ভিড়। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আর লোকজনের ভিড়ের মাঝে কিছু একটা হচ্ছে। আরও এগিয়ে গেল। রিপোর্টারের লাইন পড়েছে। উর্মির বন্ধুরা একদিকে দাঁড়িয়ে দেখছে। উর্মি কোথায়? তারপরে চোখ গেল রিপোর্টাররা ঘিরে ধরেছে উর্মিকে। মেয়েটা আজ ঘিয়ে রঙের একটা শাড়ি পরেছে, ছোট চুলগুলো ছেড়ে দিয়েছে। শাড়ি পরার অভ্যেস নেই বলে বারবার ধরে এদিক সেদিক ঠিক করছে। মুখে নিষ্পাপ একটা হাসি। কি সুন্দর লাগছে ওকে আজ। হঠাৎ এমন বদল। ক্যামেরার সামনে ঝকঝকে উর্মি। একজন রিপোর্টার এবার জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ পরিবর্তন হয়েছে শুনছি, কিন্তু সত্যি কি এইসব হঠাৎ এইসব হয়ে গেল? আর এমন সাহসিকতার কাজটা করলেই বা কিভাবে? উর্মি মাইক্রোফোন হাতে নিল। এইসব হয়েছে কলেজের নতুন টিচার অপরাহ্ন সরকারের জন্য। উনি আমায় একটু একটু করে বদলে দিয়েছেন। তারপর আমার বাবাই দা, আমার মামার ছেলে, সেই গ্রামের লোকগুলোর সঙ্গে কাটিয়ে আমারও মনে হলো আমি অনেক ভুল করেছি জীবনে। তারপর রইল সাহসিকতা। আমি রাশিদি আর সুশান্তদার ভালোবাসা দেখে কথা দিয়েছিলাম ওদের আলাদা হতে দেব না। সেই প্রতিজ্ঞা হয়তো আমায় কাজ করার সাহসটাকে আরও বেশি করে জুগিয়েছে। আমরা সবার সাথে আলাপ করতে চাই। অবভিয়াসলি করবেন। গ্রামে গেলেই সবার সাথে দেখা হবে। আর কলেজে অপরাহ্ন স্যার আসবেন, ওনার সাথে দেখা হবে। অপরাহ্ন পিছিয়ে গেল, ভিড়ের মাঝে হারিয়ে গেল। ভিড়ের মাঝে ওকে আর কোথাও দেখা গেল না। ফুল আর ট্রফি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল উর্মি। কলেজে সবাই সবার কাজে গিয়েছে। উর্মি একা দাঁড়িয়েছে মাঠে। ওর বন্ধুরা আসলেও ও তাড়িয়ে দিয়েছে।
একটু একা থাকতে দে। বিতান ওদের নিয়ে গিয়েছে। চল একটু একা থাকো। উর্মি দাঁড়িয়ে থাকে। আজ গর্ব করে যার নাম করলো উর্মি, সেই অপরাহ্ন সরকার একবারও এলেন না। আজ একবারও খুশি হয়ে বললেন না থ্যাঙ্কস উর্মি। আজ নাকি সে কলেজে অবধি আসেনি। বৃষ্টি শুরু হলো। উর্মি দাঁড়িয়ে রইল একইভাবে। বৃষ্টি ভিজিয়ে দিতে লাগলো ওর ট্রফি, ফুল, খোলা চুল আর ঘিয়ে রঙের শাড়িটা। খবরটা পরদিন ভাইরাল হলো। খুব ভয়ঙ্কর খবর। খুব বড় মাপের মাফিয়া কিং বিক্রম নিজে ধরা দিয়েছে পুলিশের কাছে শাস্তির দাবি করে। এতদিন যাকে পুলিশ বহু চেষ্টা করে ধরতে পারেনি, আজ সে ধরা দিয়েছে। সে নাকি এতদিন শিলিগুড়ির একটি কলেজে অধ্যাপনার কাজও করেছে। বাবাইদা এসে দাঁড়ালো উর্মিকে নিয়ে। আজ খুব শীত, কুয়াশার আস্তরণ চারিদিকে ভালো করে নিজেকে ঢেকে এসে দাঁড়ালো উর্মি। বাবাইদা ওর হাতটা ধরলো। এমন করিস না, এত দুর্বল কেন হয়ে পড়ছিস? উর্মি এগোলো। রিপোর্টার ঘিরে ধরেছে ছেলেটাকে। আপনি হঠাৎ এমন ধরা দিলেন? পুলিশের হাত করা পরে দাঁড়িয়ে আছেন অপরাহ্ন সরকার। উর্মির চোখ দিয়ে জল পড়তে থাকে। এই লোকটাকে ধরতে এত প্ল্যান করলো উর্মি, শেষে কিনা সেই ধরা দিল। রাশিদের বিয়ের রাতেই উর্মি বুঝেছিল আড়ালে সেই মাফিয়া কিং অপরাহ্ন সরকার। তাকে ধরতে বিরাট একটা জাল বিছিয়ে রাখলো, আর সেই কিনা ধরা দিল। অপরাহ্ন হাসলো। উর্মি সেন, বিজনেসম্যান আশু সেনের মেয়ে আমায় বদলে দিয়েছে। উর্মি কাঁপছে। বাবাই ওর হাতটা ধরল। প্লিজ উর্মি। খবরটা ছড়িয়ে গেল। দুজন অপরাধী একে অপরকে বদলে যেতে সাহায্য করেছে। উর্মি সেন আর মাফিয়া কিং বিক্রম সবার মুখে মুখে ঘুরতে লাগলো। উর্মি যখন দাঁড়ালো তখন গড়াদের ওপারে মাথা নিচু করে আছে অপরাহ্ন। বিকেল হয়েছে, সব কিছু কেমন স্তিমিত। অপরাহ্ন মুখ তুলে তাকালো। জানি অনেক প্রশ্ন আছে, এটাও জানতাম তুমি ঠিক আমার কাছে আসবে। উর্মি, তুমি আমায় বদলে দিয়েছো। তার আগে আমি আমার অতীত বলতে চাই। বড় লোকের বাড়িতে ঝি ছিলেন মা, বাবা মাতাল। মায়ের রূপ সেই মালিকের চোখে তৃষ্ণা জাগিয়ে দিয়েছিল। মা তার ডাকে সাড়া না দিলেও টাকার বিনিময়ে বাবা মাকে তার ঘরে পাঠিয়েছিল। মা ধর্ষণ হওয়ার পর সুইসাইড করে, কিন্তু খুন করে ফেলে সেই পাষাণ লোকটাকে। তাও কদিন পর বাবা রেলে কাটা পড়ল। একলা আমি এসে পড়লাম শিলিগুড়ি শহরে। মাফিয়া গ্যাং আমায় রাখলো। তার দৌলতেই আমি হয়ে উঠলাম মাফিয়া বিক্রম। ছোটবেলায় একটা বিশ্রী অভিজ্ঞতা আমার এমন শক্ত করে তুলেছে যে টাকার বিনিময়ে কাউকে খুন করতে দুইবার ভাবতে হতো না। মায়ের দেওয়া নাম ছিল অপরাহ্ন, সেটা ইউজ করতে তোমার কাছে গেলাম। কিন্তু উর্মি, তোমার প্রেমে কখন পড়ে গেছি নিজেও জানি না। উর্মি অনেকক্ষণ পর কথা বলল। গলাটা বুঝে এসেছে, তবু কষ্ট করে বলল, কেন স্যার আমার কাছে কেন এলেন? আমায় স্যার বলো না উর্মি, আমি স্যার ছিলাম না কখনো। কিন্তু কেন এলেন? এই অহংকারী মেয়েটার জীবনে এসে তাকে কেন বদলে দিলেন? কেন স্যার আমায় ভালোবাসালেন? আর বলতে পারে না উর্মি। ঠিক তখনই কেউ পেছন থেকে বলে উঠল, আমার কাছে তোর সব উত্তর আছে উর্মি। উর্মি আর বাবাই দেখলো পেছনে দাঁড়িয়ে আছেন মা রিমা দেবী। অবাক লাগলো দুজনের। রিমা দেবী সামনে এলেন। আমি ওকে তোর জন্য নিয়ে এসেছি উর্মি। মা তুমি? হ্যাঁ উর্মি, আমি চাইছিলাম এমন একজন তোর জন্য আসুক যে তোর অত্যাচারটা বন্ধ করবে। উর্মি, তোর জন্য কলেজের অনেক ছাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমি প্রিন্সিপালের সাথে পরামর্শ করে এই কাজটা করেছি। প্রিন্সিপাল স্যার নিজেও চাইতেন তার কলেজ সুন্দর হোক, কিন্তু শুধু তোর বাবার মস্তানির জন্য তার সামনে কিছু বলতে পারতেন না। কাজেই অপরাহ্নকে ওই কলেজে নিযুক্ত করতে কোনো সমস্যা হয়নি। অপরাহ্নের কাছে এই প্রস্তাব করতেও রাজি হয়নি, কিন্তু পরে নিজেই রাজি হয়। অনেক বড় চ্যালেঞ্জ এটা ওর কাছে ছিল, একটা মাফিয়া কিং থেকে ভদ্র আর শিক্ষক হওয়াটা। কিন্তু করে আমার অনুরোধে। তবে আমি বলিনি তোদের প্রেম করতে। উর্মি, প্রেম কি আর চুক্তিতে হয়? সেটা তো অজান্তেই হয়ে যায়। ওকে তুই ভালোবেসে ফেলেছিস? উর্মি অপরাহ্নের দিকে তাকাতে অপরাহ্ন চোখ মুছে অন্যদিকে তাকালো। তুমি ফিরে যাও উর্মি, আমার জীবন কখনো আর সহজ পথে আসতে পারে না। আমার গ্যাংকে বাঁচাতে আমি নিজেই সবটা কাঁধে নিয়েছি। জানি না ঠিক কতদিন আমার জেল হবে, কিন্তু আমায় ভালোবাসতে পারো না উর্মি। গড়াদের উপর কাঁপতে থাকা অপরাহ্নের হাতের উপর হাত রাখলো। তবে কেন আমার ভালোবাসার বন্ধনে আটকে দিলেন মিস্টার হাঁদারাম? আমি ভেঙে চুরে ভালোবেসেছি, কেন বলুন?
কেন আমার থেকে দূরত্ব রাখলেন না? এলেন যদি, কেন এত কাছে এলেন? এবার আমি কিভাবে বাঁচবো? তারপর মায়ের দিকে তাকালো। মা, বাবাকে বললে কিছু? অপরাহ্ন ওর হাতটা ধরল। তুমি এমন করো না উর্মি, অনেক পাপ কাজ করেছি, প্লিজ একটু প্রায়শ্চিত্ত করতে সুযোগ দাও। এই 2 হাতে কত খুন করেছি, এই হাতে আমি তোমার অশ্রু মুছে দিতে পারবো না। সত্যি যদি ভালোবাসো তবে আমি যেদিন ফিরে আসব সেই দিনই তোমার হব। আর যদি আর কাউকে ভালোবেসে ঘর বাঁধো, তোমায় সুখী দেখে সুখী হব। নিঃশব্দে বেরিয়ে আসে উর্মি। তারপর কেটে গিয়েছে 7টা বছর। 7 বছরের জেল শেষ করে আবারও আজ বাইরে বেরোবে অপরাহ্ন। চুল দাড়ি অনেক বড় হয়েছে। আজ থেকে এই বন্দি জীবন থেকে মুক্তি, কিন্তু কোথাও একটু ভয় আছে। সেটা ভাবতে নিজের মনেই হাসলো একটু। আমি জানি উর্মি, তুমি আর আমার জন্য অপেক্ষা করনি। তুমি কি আমার মতো একটা পাপীর জন্য অপেক্ষা করবে? তাই শেষ কয়টা বছর তোমায় আর দেখিনি। হয়তো এই শহরে কোথাও তুমি ঘর বেঁধেছ অন্য কারোর সাথে, তাই আর এসে বলতে পারিনি সত্যিটা, কিন্তু আশা বন্ধ করেছ। বাইরে আসতে একজন কনস্টেবল বলে উঠলেন, 2 জন অপেক্ষা করছে। কে হতে পারে? গ্যাংয়ের লোক কি? বাইরে এসে অবাক লাগলো। আশুবাবু আর রিমা দেবী। এগিয়ে এলেন আশুবাবু। গাড়িতে উঠে এসো। অপরাহ্ন উঠল। একটু পর তাকে সেলুনে নিয়ে যাওয়া হলো। তারপর শপিং মলে নিয়ে পোশাক নেওয়া হলো। ফ্রেশ হবার পর নিজেকেই চিনতে পারল না অপরাহ্ন। আয়নায় ফুটে উঠল বছর 7 আগের সেই অপরাহ্ন রূপটা। পরনে নীল পাঞ্জাবি, ফ্রেমের চশমা, ছোট করে রাখা চাপদাড়ি, নকশা করে কাটা চুল। ফের গাড়িতে উঠতে লাগলো। রিমা দেবীর দিকে তাকিয়ে বলল, তোমার জন্য এত করেছে কেন? সামনে বসে ড্রাইভ করছেন আশুবাবু। হেসে বললেন, বলা বারণ। ভালো করেছে ম্যাম। ওর কোথায় বিয়ে হয়েছে? বর খুব ভালো? হ্যাঁ, অনেক ভালো। একটু পর একটা গ্রামে এসে ঢুকলো গাড়িটা। গ্রামের প্রান্তে একটা স্কুলের গেটের বাইরে দাঁড়ালো অবশেষে। চারিদিকে সবুজ আর সবুজ। দূরে নদীর দৃশ্য চোখে পড়ছে। কত বাহারে বুনো ফুল ফুটে আছে। গুলঞ্চ উঠেছে স্কুলের পাকা গেটের ওপর। তাতে ফলকে লেখা আনন্দ আশ্রম। ভেতরে দোতলা বিল্ডিং চারিদিকে। কত ছেলে মেয়ে তার উঠোন জুড়ে। গাছেদের ভিড় সর্বত্র। সত্যি আনন্দ। আরও অবাক হলো অপরাহ্ন ওর গ্যাংয়ের ছেলেদের দেখে। ওরা সবাই সাদা পোশাক পরেছে। এগিয়ে এলো। এখানে দেখভালের কাজ করি আমরা, বস তুমি এসো। আরও এগিয়ে এলো উর্মির সেই বন্ধুরা, বিতান, তিয়াশা, সুরেশ, মনোরমা। ভেতরে আসুন। সবাই একসাথে কি করে? আশুবাবু হাসলেন। মেয়েটাকে পারিনি আর কারোর সাথে বিয়ে দিতে। ওটা ওর মামার বাড়ির গ্রাম, এখানেই এসেছে, এই স্কুল করেছে। আজ 5 বছর এখানে স্কুলের পথ চলা। ভেতরে গিয়ে দেখবি শুধু বাচ্চারাই নয়, অনেক গ্রাম্য মহিলারা অবধি আছেন, যারা হাতের কাজ করে রোজগার করতে শিখেছেন। উর্মি মাকে তুমি বদলে দিয়েছো, আমায় বদলে দিয়েছো। তোমায় অস্বীকার করতে পারি বলো? উর্মি তো তোমার কথা রেখেছে, এবার তুমি ওর কথা রাখো। এগিয়ে এলেন উর্মির মামা আর মামি। আজ কতদিন পর এক হবে তোমরা, যাও আর বাধা কিসে? ছুটে ভেতরে গেল অপরাহ্ন। উর্মি, আমি তোমাকে ভালোবাসি উর্মি। সব কিছু থেমে গেল ওর চিৎকারে। ঠিক কিঞ্চিত পরে কেউ যেন ছুটে আসতে লাগলো ওপরের ঘর থেকে, যার পরনে লাল পাড় সাদা একটা শাড়ি। বাতাসে ওর চুল উড়ছে, শাড়ির লম্বা আঁচল উড়ছে। একটার পর একটা সিঁড়ি ভেঙে সোজা মাঠে এসে দাঁড়ালো। ওর চোখে জল। ছুটে গিয়ে ওকে জাপটে ধরলো অপরাহ্ন। এতটা ভালোবাসা আমায় উর্মি? উর্মি ওর বুকের মাঝে পড়ে ফুঁপিয়ে যেতে লাগলো। আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে মিস্টার হাঁদারাম। শক্ত করে মেয়েটাকে বুকে জাপটে ধরলো অপরাহ্ন। উর্মি ওই বুকে নিজের সমস্ত অভিমান ঢেলে দিতে লাগলো। তারপর দুজনের ঠোঁট এলে একে অপরের সাথে মিশে যেতে লাগলো। বাকিদের সামনে এলো বাবাই। হেসে উঠল। বাবাইদের সবাইকে নিয়ে একদিকে গেল। যাবার সময় শেষবারের মতো দেখে নিল ওদের। আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটার সাথে কৃষ্ণচূড়া গাছের লাল টকটকে ফুলগুলো পড়তে লাগলো ওদের সারা গায়ে। প্রকৃতি নিজেও যেন ওদের ঢেকে রাখতে চায় আদরে। আর কৃষ্ণচূড়া নিজের লালচে রঙে পরিণীতা সাজিয়ে দিতে চায় উর্মিকে। তখনও ওরা একে অপরকে জড়িয়ে এতদিনে জমে থাকা সমস্ত কথা বলতে ব্যস্ত। বৃষ্টির শব্দে সেগুলো স্পষ্ট না, শুধু শোনা যায় অভিমানী কিছু কথা আর খিলখিল হাসি। প্রকৃতি নিজেও যেন খুশি ওদের এক হতে দেখে। আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা অন করে অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মতামত। আর গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু গল্পটা শেয়ার করে দিও। ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।